আসসালামু আলাইকুম। আজকে ই-কমার্স লাইভ বুট ক্যাম্প। আমাদের একদিনে 10 লাখ টাকা সেল করা চ্যালেঞ্জ ছিল এই সেশনটাতে। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা এরকম ছিল না, চ্যালেঞ্জটা ছিল হচ্ছে আপনার 10 দিনে 1 লাখ টাকা। বাট পরে আমাদের ওয়ার্কশপ মানে বুট ক্যাম্প যারা কন্টিনিউ করছেন তারা জানেন যে আমরা আসলে ওটা একদিনে করছিলাম 10 লাখ টাকা সেল। তো ওইটা আজকে হচ্ছে 12তম ক্লাস। যদিও এই বুট ফ্রি বুট ক্যাম্পটাতে আমার মানে আমি প্রমিস করছিলাম যে আমি 10টা ক্লাস নিব, বাট আমি হচ্ছে অলরেডি 11টা ক্লাস কমপ্লিট করছি। মানে 10টা কমপ্লিট করার পরও আরো কয়েকটা টপিক বাদ পড়ছিল। তো সেইগুলোর জন্য বেসিক্যালি আমি এডিশনাল আরো 2টা ক্লাস বাড়াইছি। আমি আরো ক্লাস বাড়াইতে পারতাম, মানে বাড়ানোর ইচ্ছা ছিল আমার, বাট আমাদের ওয়ার্কশপ শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে। তো এই কারণে আমরা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও পারতেছি না। এটাই হচ্ছে আমাদের এই ফ্রি বুট ক্যাম্পের লাস্ট ক্লাস। তাই আমরা এই লাস্ট ক্লাসে আপনাদের অনেকগুলা প্রশ্ন আছে। এই ফুল বুট ক্যাম্প জুড়ে আমরা কোনো প্রশ্ন নেই। এর কারণ হচ্ছে আমি প্রথম যে বুট ক্যাম্পটা করছিলাম, যেটা হচ্ছে আপনার রমজান মাসের আগে, এই বছরেই। তো তখন আসলে আমি প্রতিটা ক্লাসের পরেই আমি জুমে আমার সাথে কানেক্ট হইতে দিতাম, কানেক্ট হয়ে আমাকে প্রশ্ন করতে দিতাম। তো তখন আসলে কিছু বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যেমন অনেক ইরিলেভেন্ট প্রশ্ন আসতেছিল, যেখানে আমাদের টপ মানে সময় হচ্ছিল না, অনেক নয়েজ হয়, লাইভের পরিবেশ নষ্ট হয়, এরকম হচ্ছিল আর কি। তো যার কারণে আমরা এইবার এই ধরনের কোনো প্রশ্ন উত্তর পর্ব রাখি নাই। এটা এক নাম্বার কারণ। আরেকটা মেইন রিজন হচ্ছে আমরা অনেকগুলা টপিক চেষ্টা করছি কভার করার জন্য এইবার এই 12টা ক্লাসের মধ্যে। তো আমরা যদি প্রশ্ন উত্তর পর্ব রাখি, এমনিতেই আমাদের ক্লাস 2 ঘন্টা বড় হয়ে যাচ্ছিল। যদি আমরা আরো প্রশ্ন উত্তর পর্ব নেই তাহলে হয়তো 30-40 মিনিট এডিশনাল বেড়ে যাবে। সো এই সব মিলে আসলে ক্লাস অনেক লম্বা হবে, যেটা অনেকের জন্য আসলে এত লম্বা সময় মনোযোগ দিয়ে শোনাটাও কিন্তু অনেক কঠিন কাজ। যার কারণে আমরা আসলে প্রশ্ন উত্তর পর্ব এতদিন রাখি নাই। সো আজকে যেহেতু লাস্ট ক্লাস, আপনাদের অনেক প্রশ্ন আছে এটা জানি। তো ওই প্রশ্ন আপনারা অলরেডি আমি একটা পোস্ট দিছিলাম, ওই পোস্টে আপনারা অ্যান্সার মানে আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করছেন সব প্রশ্ন নেওয়া যায়নি, কারণ এগুলো তো আজকের ক্লাসেও তো মানে সময় তো লিমিট আছে। তো এই টাইমের ভিতরে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের চোখে পড়ছে সেগুলো একটা শর্ট লিস্ট করে সেগুলোর অ্যান্সার আমি আজকে দিব। আচ্ছা, এখন হ্যাঁ, ডিসকর্ড সার্ভারের ব্যাপারে আমি জাস্ট একটু বলে নেই। লাস্ট ক্লাসে অনেকেই গ্রুপে দেখলাম যারা ওয়ার্কশপে জয়েন করছে তাদের সবাইকে আমরা ডিসকর্ড সার্ভারের লিংক সেন্ড করে দিছি। তো ডিসকর্ড সার্ভারের লিংক সেন্ড মানে আমরা সকল কার্যক্রম, ওয়ার্কশপের সকল কার্যক্রম আমরা পরিচালনা করব ডিসকর্ডের মাধ্যমে। তো ডিসকর্ডের লিংক আমরা সবাইকে সেন্ড করে দিছি, কিন্তু হচ্ছে অনেকেই বলতেছে যে ডিসকর্ড লিংক নাকি পায় নাই। তো আপনারা প্লিজ আপনারা ইমেল চেক করবেন। ইমেল মানে যদি আপনি ওই ওয়ার্কশপের পেমেন্ট করার সময় যদি আপনি ভুল ইমেল দিয়ে থাকেন তাহলে আপনি ইমেল পাবেন না, এটাই স্বাভাবিক। সো যদি ইমেল না পান, আপনি পেমেন্ট করছেন বাট ইমেল না পান, তাহলে অবশ্যই স্টেপ আপের ফেসবুক পেজে নক দিবেন। এটা একটা কমন সেন্স, খুব ইজিলি এটা বোঝা যায় যে এটা সাধারণ বেসিক একটা জিনিস যে আপনি পাচ্ছেন না তার মানে কি করতে হবে, অন্যরা পাচ্ছে আপনি পান নাই, যে কোনো একটা ইস্যু তো হয়েছে ডেফিনেটলি। তাহলে আপনি অবশ্যই স্টেপ আপের পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি টাকা পে করছি বাট আমি ইমেল মানে ওই কোনো মানে পাই নাই, কি বলে, আমি ডিসকর্ডের লিংক পাই নাই, মেইল পাই নাই। তখন আপনি যখন একটা দিবেন তখন হয়তো আমাদের টিম একটু ভেরিফাই করতে চাবে আপনার আপনি যে পেমেন্ট করছেন তার একটা প্রুফ আপনি সেন্ড করবেন, ওই আপনার ইনভয়েস বা যে কোনো কিছু একটা তো ডেফিনেটলি আপনার কাছে আছে। তো সেটা আপনি সেন্ড করবেন, সেন্ড করলে আপনাকে ডিসকর্ড লিংক দিয়ে দিবে। তো অলরেডি অনেকেই পেয়ে গেছেন, তারপরে যদি কেউ বাকি থাকেন তাহলে এই কাজটা করবেন। আরেকটা কাজ আছে, ইমেল গুলা সেন্ড যেহেতু আমরা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করি, এত এত ইমেল তো এভাবে ওয়ান টু ওয়ান সেন্ড করা যায় না। সো কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করি, তো অনেক সময় আসলে আসলে কি হয়, এই মেল সার্ভার গুলা কি করে আপনার এগুলো স্প্যাম বক্সে নিয়ে যায় বা প্রমোশন ট্যাবে নিয়ে যায়, অথবা ইয়াতে থাকে। সো এটা একটু দেখবেন, ইনবক্সে দেখবেন, প্রাইমারি যে ট্যাব আছে সেখানে দেখবেন, স্প্যামে দেখবেন, অথবা আপনি প্রমোশন একটা ট্যাব আছে ওই প্রমোশন ট্যাবে দেখবেন। এই 3 জায়গায় দেখলে আপনি পেয়ে যাবেন মেল। যদি আপনি মেল ঠিক দিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে আমরা মেল করছি, ওটা মিস হওয়ার কোনো চান্স নেই। যদি আপনি না পান তার মানে আপনি ইমেল দেন নাই, মানে ইমেল ভুল দিছেন। ওকে, তো এটা হচ্ছে ডিসকর্ডের ব্যাপারটা। আরেকটা বিষয় আমি জাস্ট একটু বলে দিই ডিসকর্ডের পার্টে আপনাদের জন্য। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসকর্ডের সার্ভার। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার অন্য একটা সার্ভার স্টেপ আপ টিম, এটা দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের নিজেদের টিম ম্যানেজ করি। আর এটা হচ্ছে স্টেপ আপ ওয়ার্কশপে যে চ্যানেলটা। তো এই চ্যানেলটা আপনারা অনেকে জয়েন করছেন এখানে। তো জয়েন করার পরে বেসিক্যালি আপনারা হচ্ছে এখানে কিছুই দেখতে পারতেছেন না, আপনারা মনে হয় ওয়েলকাম আর রুল এই দুইটা জিনিস দেখতেছেন। ওয়ার্কশপ আপডেটটা মনে হয় দেখা যাচ্ছে, এই 3টা দেখতে পাচ্ছেন, বাকিগুলো দেখতে পারতেছেন না। তো অ্যাকচুয়ালি আপনারা এই নিচের এগুলোও দেখতে পারবেন। আমরা যখন আপনাকে প্রমোট করব তখন আপনারা এগুলো দেখতে পারবেন যখন ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। তো এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা এই যে ওয়ার্কশপ আপডেট, এই ওয়ার্কশপ আপডেট চ্যানেলে
আমরা একটা লিঙ্ক দিব আপনাকে, মানে একটা গুগল ফর্মের লিঙ্ক দিব। আর এই গুগল ফর্মের যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে গিয়ে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন হচ্ছে এই ইনফরমেশন গুলা, এই যে এখানে যে ইনফরমেশন গুলো আছে দেখেন, এই যে এই গুগল ফর্মের লিঙ্কটা আপনাকে দেওয়া হবে। এটাতে মনে হয় একটু কারেকশন আছে, কারেকশন করার পরে আমরা ওটা দিয়ে দিব। তারপর এই তথ্যগুলা দিবেন, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, যেটা পেমেন্ট করার সময় যে ইমেল দিবেন সেটা দিবেন, আমরা এটা ম্যাচ করাবো। যদি এটা না ম্যাচ করে তাহলে আমরা হচ্ছে মানে কি বলে, আপনি ভেরিফাইড হবেন না, আপনাকে আমরা ওয়ার্কশপে এখানে প্রমোশন দিব না, প্রমোট করবো না যদি এটা ম্যাচ না করে। এটা আমরা ম্যাচ করাবো। এই ফোন নাম্বারটাও দিবেন, কোনটা যেটা আপনি পেমেন্ট করার সময় দিছিলেন সেটা দিবেন। তারপর ডিসকর্ডের ইউজার নেম দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু দেখাই দিই। ডিসকর্ডের ইউজার নেম কোনটা? অ্যাকচুয়ালি ডিসকর্ডের ইউজার নেম হচ্ছে, এই যে দেখেন, আপনি যখন ক্লিক করবেন এই যে নিচেরটা হচ্ছে ইউজার নেম, এই যে এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, আপনি এই যে ইউজার নেমটা এটা আপনি দিবেন, ডিসকর্ডের ইউজার নেমটা দিবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই দেখেন, আমরা অলরেডি আপনার নাম চেঞ্জ করে দিছি, এই যে দেখেন নিক নেম কিন্তু সবারটা চেঞ্জ করে দিছি, খেয়াল করেন। এই যে একটা দেখেন আমরা একটা কোড দিছি, সো এই যে BWS 1G1 M001 002 এভাবে আমরা একটা কোড দিয়ে দিছি আপনাকে। সো এই কোড গুলা নিয়ে বেসিক্যালি আপনাকে এখানে দিতে হবে, এটা হচ্ছে আপনার ওয়ার্কশপের একটা ইউনিক আইডি, এটা দিয়ে আমরা আপনাকে চিনবো। সো আপনাকে এখানে আমরা যে কোডটা দিছি সেই কোডটা বেসিক্যালি আপনাকে দিতে হবে কোথায়, এই যে এখানে, এই যে ডিসকর্ডের নিকনেম, এই নিকনেমে গিয়ে আপনি আপনার ওই কোডটা বসাবেন, মানে যেটা আমরা আপনাকে ইউনিক যে কোডটা দিছি সেটা দিবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর আপনার কি কোনো বিজনেস রান করার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার কোন কোন স্কিল আছে সেটা আপনি এখানে দিবেন। তারপর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, আপনি অবশ্যই আপনার কোনো একটা ভ্যালিড আইডেন্টিটি আপনার মানে এখানে সাবমিট করতে হবে, যেমন এনআইডি কার্ড হইতে পারে, পাসপোর্ট হইতে পারে, বার্থ সার্টিফিকেট হইতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স হইতে পারে। এই চারটা যে কোনো কিছু একটা আপনি এখানে আপলোড করবেন। স্ক্যান কপি হইলে ভালো, যদি স্ক্যান কপি না থাকে তাহলে ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে ওইটা দিয়ে স্ক্যান করে আপনি পাঠাবেন, মানে এখানে আপলোড করবেন আর কি বেসিক্যালি। সো এই হচ্ছে প্রসেস। এটা আপলোড করার পরে আমরা হচ্ছে এটা চেক করব, চেক করার পর আপনাকে আমরা এখান থেকে মানে প্রমোশন দিয়ে দিব। আপনি তখন এগুলো সব দেখতে পারবেন যখন আপনি আপনারটা সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হবে। সো এটা আমরা আজকে তো 12 তারিখ, কালকের মধ্যে চেষ্টা করব, আমরা কালকেই আমরা দিয়ে দিব, কারণ আমাদের ডিসকর্ডে সবাই জয়েন হওয়া কমপ্লিট। সো আমরা হচ্ছে কালকেই দিয়ে দিব, কালকের মধ্যেই আপনারা এগুলো পূরণ করবেন এবং সেটা আমরা ক্রস চেক করে করে আমাদের টিম এগুলো আপনাকে আপডেট করে দিবে, মানে তখন আপনারা ওইসব চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন, এগুলো দেখতে পারবেন আর কি। ওকে, এই ছিল ডিসকর্ডের পার্ট। আমি ডিসকর্ডটা রেখে দিচ্ছি, রেখে হচ্ছে আমরা ক্লাসে চলে যাই। আমি এই আপডেটটা আগে জানাই দিলাম, কারণ হচ্ছে ক্লাসে ঢুকে গেলে পরে এগুলো নিয়ে আলোচনা করা যায় না, এই জন্য আমি আগে জাস্ট শর্টটা একটু শেষ করে নিলাম। আচ্ছা, আজকে তো কিউএনএ সেশন, এই কিউএনএ সেশন আপনারা যেসব প্রশ্ন করছেন সেগুলোর আমি উত্তর দিব একটা একটা করে। সো আপনাদের একটা প্রশ্ন ছিল এখানে যে বিন নিয়ে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, বিনের ব্যাপারে যদি বলি, এটা হচ্ছে আপনার এটা বিজনেসের জন্য আপনার মানে ব্যক্তিগতভাবে আমরা যেটা করি আর কি, এটা হচ্ছে আপনাকে ব্যক্তিগত যেটা, এটাকে বলা হয় যে টিন সার্টিফিকেট, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আর যেটা বিন, এটা হচ্ছে বিজনেসের জন্য হয় আর কি, ট্যাক্স হয় ব্যক্তির জন্য, আর এটা হয় হচ্ছে আপনার কি বলে, ওই বিন হয় হচ্ছে আপনার বিজনেসের জন্য, আপনার যে বিজনেস আছে সেটার জন্য। সো সো এটা হচ্ছে আপনার আপনার যখন বিজনেস করবেন ওই বিজনেসের জন্য যে আপনার সরকারের যে সরকারকে যে আপনি ট্যাক্স দিচ্ছেন এই ব্যাপারে মানে এটার জন্য একটা সার্টিফিকেট আপনাকে নিতে হয়। সো এটাকে বেসিক্যালি হয় বিন নাম্বার বলা হয়। সো বাংলাদেশে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করার জন্য বেসিক্যালি আপনারা যে বিনটা জানতে চাইছেন, এটা জানতে চাওয়ার মেইন পারপাসটা হচ্ছে ওই ফেসবুক অ্যাড এর জন্য, আমি যেটা বুঝতে পারছি আর কি, ওটাই ম্যাক্সিমাম মানুষ জানতে চায়। তো বিনের ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করে বলি, আগে যখন আমরা বাংলাদেশে ফেসবুকে অ্যাড দিতাম তখন কোনো ভ্যাট লাগতো না, মানে সরকারকে কোনো আমাদের ভ্যাট দেওয়া প্রয়োজন হইতো না। কিন্তু বর্তমানে আমাদের গভর্নমেন্ট রুলস করছে যে 15% সরকারকে হচ্ছে আমাদের মানে ফেসবুক অ্যাড এর উপর ভ্যাট দিতে হবে। তো এই 15% ভ্যাট দিতে হওয়ার জন্য ফেসবুক আপনার কাছে এই বিন নাম্বারটা চায়। আপনি যখন আপনি মানে বিন কেমনে করতে হয় এটা খুব ইজি, আপনি জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন যে কেমনে বিন সার্টিফিকেট করতে হয়, আপনি ওইভাবে খুব ইজিলি করে নিতে পারবেন, অথবা কোনো লয়ারের পরামর্শ নিতে পারেন যে কিভাবে বিন সার্টিফিকেট করবেন। যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে ডেফিনেটলি লয়ারের পরামর্শ নেবেন, আর যদি ট্রেড লাইসেন্স দিয়ে আপনার জাস্ট নিজের পার্টনারশিপ কোম্পানি হয় বা সোল প্রপার্টিশিপ কোম্পানি হয় তাইলে আপনি আপনার মতো করে নিজেই করে ফেলতে পারবেন, সমস্যা হবে না, তেমন এটা কমপ্লেক্স কাজ না। আর আদারওয়াইজ যদি না পারেন তাহলে কোনো লয়ারের কনসালটেন্সি নেবেন। এই তো তো এই বিন নাম্বারটা যখন আপনার থাকবে, মানে ফেসবুক যখন আপনি ফেসবুকে যখন অ্যাড শুরু করবেন, অ্যাড দিতে যাবেন, তখন আপনাকে ফেসবুক আপনাকে বলবে যে আপনার বিন নাম্বারটা দেন, মানে ওখানে একটা বিন নাম্বার অ্যাড করতে বলে। সো এটা অপশনাল থাকে, আপনি অ্যাড করলেও পারেন না করলেও পারেন।
যদি এটা অ্যাড করেন, মানে অ্যাড না করেন, তাহলে যেটা হবে, ফেসবুকে আপনি $100 অ্যাড চালাইলেন, মনে করেন $100 অ্যাড চালাইছেন, তখন ফেসবুক আপনার থেকে ইনস্ট্যান্ট $15 মানে 15% ভ্যাট অ্যাড করবে। তো ফেসবুক আপনার চার্জ করবে $115। আপনি যখন বিল দেখবেন তখন দেখবেন যে $100 ক্যাম্পেইন বাবদ খরচ হয়েছে আর $15 ভ্যাট কেটে নিচ্ছে। তো টোটাল কাটছে হচ্ছে $115। তো $115 গেছে, তো গভর্নমেন্ট যেহেতু 15% ভ্যাট নেয়, তাহলে তো এটা কমপ্লিট, তাই না? কিন্তু না, এটা কমপ্লিট হয় নাই। আপনি যেহেতু বিল দেন নাই, তো ব্যাংক কি করবে, ব্যাংক মানে যে ব্যাংকের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করেন, ওই ব্যাংক মাস শেষ হওয়ার পরে আবার সে 15% কাটবে। সে আবারও দেখা যাবে যে $15 আপনার কেটে নিচ্ছে। তো টোটাল কাটবে হচ্ছে $130। তার মানে 30% ভ্যাট আপনার থেকে কেটে নিল, মানে টোটাল গভর্নমেন্ট। তো এই 30% যে ভ্যাট কেটে নিল, এটা তো অনেক এক্সপেন্সিভ, তাই না? $15 মানে তো হিউজ। আপনি যখন $1000 রেট চালাবেন তখন $1300 নিয়ে নেবে। $300 মানে তো অনেক টাকা, প্রায় 40,000 টাকা। সো এটা থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে আপনি একটা বিন সার্টিফিকেট এখানে অ্যাড করবেন, একটা বিন নাম্বার অ্যাড করবেন। ওই বিন নাম্বারটা যখন অ্যাড করবেন, তখন ফেসবুক আপনার থেকে টাকা কাটবে না। মানে যখন আপনার $100 খরচ করবেন, তখন ফেসবুক আপনার এখান থেকে শুধু $100 চার্জ করবে। আর ব্যাংক ইনস্ট্যান্ট টাকা কাটবে না, বাট 1 মাস পরে, মানে মাস শেষে ব্যাংক কাটে, 1 মাস পরে ব্যাংক 15% টাকা কেটে নিবে। আপনি যে টাকা রেট চালাবেন তার 15% কেটে নিবে। মানে ওই ডুয়াল কারেন্সি দিয়ে ফেসবুকে যত টাকা পে করছেন সেটার উপর 15% সে চার্জ করে আপনার আলাদাভাবে একটা কেটে নিবে আর কি। সো এই হচ্ছে প্রসেস। বিনের ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। বিন যদি অ্যাড না করেন তাহলে 30% ট্যাক্স দিতে হবে, যদি বিন অ্যাড করেন তাহলে দিতে হবে হচ্ছে 15%। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। ওকে, এটা থেকে বাঁচার জন্য অনেকে হচ্ছে যে আপনার পেওনিয়ার কার্ড বা এই সেই অনেক কিছু ইউজ করার চেষ্টা করেন, ভার্চুয়াল কার্ডটা ইউজ করেন। এগুলো করবেন না, এগুলো করলে অনেক প্রবলেম আছে। সো যেমন ভার্চুয়াল কার্ড ফেসবুক ব্লক করে দেয় কিছুদিন পর পর, আপনার অ্যাসেট বলতে কিছু থাকবে না। আর অন্য যারা আপনার ওই অনেকে আছে, অনেক ফ্রিল্যান্সার আছে, তারা হচ্ছে বলে যে আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তোমরা অ্যাড চালাও। সো এটাও করবেন না। এটা করলেও কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের ম্যাচুরিটি লেভেলের ব্যাপার আছে। আপনি যখন খুব হাইলি স্কেল করতে যাবেন তখন প্রবলেম আছে। আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনার একটা বিগ অ্যাসেট। সো এই অ্যাড অ্যাকাউন্টের পার্টটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। সো এটা মানে নিজেরটা দিয়ে চেষ্টা করবেন করার জন্য আর কি। আর অন্যটা দিয়ে যদিও করেন, ওটার 100% অ্যাক্সেস যেন আপনার থাকে। আর অন্য কারো বিজনেস ম্যানেজার দিয়ে যদি কোনো কারণে অ্যাড চালাইতেই হয়, তাহলে অবশ্যই নিজে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। ওই বিজনেস ম্যানেজারের মধ্যে পিক্সেল বানাবেন, কাস্টম অডিয়েন্স বানাবেন, এবং এইগুলা আপনি রিসোর্স হিসেবে শেয়ার করবেন নতুন বিজনেস ম্যানেজারে। মানে আপনার যত ধরনের ইম্প্যাক্ট আসবে, যত ডেটা আসবে, এইগুলো স্টোর হবে আপনার বিজনেস ম্যানেজারে, এবং আপনি জাস্ট এটা শেয়ার করে নতুন বিজনেস, মানে যে বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড রান করবেন সেখান দিয়ে জাস্ট সেটাতে জাস্ট শেয়ার করে নেবেন, তাইলে সকল ইনফরমেশন থেকে যাবে আপনার কাছে। সো এটা অবশ্যই করবেন, আদারওয়াইজ আপনি পিক্সেলে কোনো ডেটা কিচ্ছু থাকবে না। তো অ্যাড যে চালাইছেন এটা আসলে মানে জাস্ট ইনস্ট্যান্ট বেনিফিট পাইছেন, পরবর্তী যে অনেক বেনিফিট আছে সেগুলো পান নাই। মোট কথা হচ্ছে আপনি 100%-এর মধ্যে হয়তো 30% বেনিফিট আপনি পাইছেন, 70%ই আপনি আনইউজড অবস্থায় ফেলাই দিয়েছেন। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এরপরে এটাও একটা খুব কমন একটা প্রশ্ন যে বছরে $12,000 ব্যবহারের অনুমতি আছে, কিন্তু আপনি এত বেশি ডলার কিভাবে ব্যয় করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা একটু হাইলি স্কেল করে তাদের জন্য এটা খুব কমপ্লেক্স কাজ। আহ বাংলাদেশ থেকে এটা গভর্নমেন্টের রুলস যে বাংলাদেশ থেকে আপনি যদি পাসপোর্ট বানান, তাহলে ওই পাসপোর্টের মধ্যে সর্বোচ্চ আপনি $12,000 এনরোজ করতে পারবেন, তার বেশি পারবেন না। সো যেহেতু আপনি $12,000 এনরোজ করতে পারবেন, তার মানে আপনি ফরেন চ্যানেল দিয়ে মাত্র $12,000-এরই পারচেস করতে পারবেন, ফেসবুক হোক, গুগল হোক, বা হোয়াট এভার যেটাই হোক। $12,000-এর বেশি পারবেন না। সো এই $12,000-এর বেশি করার জন্য কয়েকটা ওয়ে আছে। 1 নাম্বার ওয়ে হচ্ছে, আপনার যদি বিজনেস বড় সাইজের হয়, তাহলে বাংলাদেশে একটা কোম্পানি আছে, নাম হচ্ছে HTTPL। ওরা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পার্টনার। আপনি তাদের সাথে কানেক্ট হবেন, তাদেরকে মেইল যদি করেন তাহলে হচ্ছে তারা রেসপন্স করবে ওই HTTPL এ আপনি। তবে ওদের একটা কন্ডিশন আছে, মনে হয় $4,000 আপনার মানে 1 মাসে ইউজ করার হিস্ট্রি দেখাইতে হবে। মানে এক মাসে যদি আপনি $4,000 ব্যয় করেন, তাইলেই একমাত্র তাদের অথরাইজ মানে বিজনেস ম্যানেজার নেওয়া যাবে। তো যদি $4,000 স্পেন্ড না করেন তাহলে ওরা মনে হয় দেয় না, সম্ভবত ওরা দেয় না। সো ওই HTTPL এর কাছে যদি আপনি ওদের সাথে যদি কানেক্ট হন, ওরা আপনার সব কিছু ডকুমেন্ট চাবে, আপনার ট্রেড লাইসেন্স চাবে, আপনার আরো কিছু ইনফরমেশন চাবে, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনাকে ওরা একটা বিজনেস ম্যানেজার দিবে। তো ওই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রান করবেন। অ্যাড রান করার পরে যে টাকা বিল আসবে সেই টাকাটা ওদের ব্যাংকে সেটেল করবেন, মানে HTTPL এর ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে পে করতে হবে। তো ওদের ব্যাংকে আপনি বাংলা টাকায় পে করবেন। সো বাংলা টাকা আপনি যদি 1 কোটি টাকাও পে করেন কোনো সমস্যা নেই। ওরা 1 কোটি টাকায় আপনার থেকে নিবে এবং আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকার ক্রেডিট অ্যাড করে দিবে, আপনি 1 কোটি টাকা ইউজ করতে পারবেন।
আর ওরা ফেসবুককে সেটেল করে টাকা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ফেসবুক বাংলাদেশে একটা প্রতিনিধি, ওদের ফেসবুকের তো ডাইরেক্ট অফিস নাই বাংলাদেশে। তো ফেসবুক এইচটিটিপি হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সি, তো তাদেরকে ফেসবুকের সাথে একটা পার্টনারশিপ আছে। এখন বাংলাদেশে যত পেমেন্ট আছে এই পেমেন্ট গুলা এইচটিটিপি কালেক্ট করে এবং এইচটিটিপি এগুলো ফেসবুককে দেয়। সো ফেসবুক এখান থেকে হয়তো এইচটিটিপি কে কোনো একটা বেনিফিট দেয়। তো এই ওয়েতে বেসিক্যালি কাজটা করা যায়, যে যাদের বেশি স্পেন্ড করতে হবে তারা এইচটিটিপি দিয়ে করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যেহেতু ট্রেড লাইসেন্স সরি পাসপোর্ট করা তো খুব কমপ্লেক্স কাজ না, আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে পাসপোর্ট করায় ফেলবেন। আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সরি ফ্রেন্ডস না, ফ্রেন্ডসে যাবেন না, আপনার হচ্ছে আপনার বাবা মা, তারপর আপনার ভাই, তাদেরকে দিয়ে আপনি পাসপোর্ট করায় ফেলবেন। পাসপোর্ট করাতে কত টাকা লাগে? 5-6 হাজার টাকা লাগে। সো 4-5টা পাসপোর্ট করাইলে আপনি ইজিলি আপনি 5-12-60 প্রায় 50-60 হাজার ডলার স্পেন্ড করতে পারবেন। তো এটা একজন ছোটখাটো বিজনেস ওনারের জন্য একদম পারফেক্ট। সো এই ওয়েতে বেসিক্যালি করতে হবে, আর কোনো ওয়ে নাই। তো এইচটিটিপি যারা খুব বিগ ভলিউমে কাজ করেন তাদের জন্য এইচটিটিপি একমাত্র সলিউশন। এছাড়াও কিছু সলিউশন আছে, সেগুলা এভাবে পাবলিকলি আলোচনা করা উচিত হবে না। সো পরবর্তীতে হয়তো কোনো এক সময় আলোচনা করবো না। যদি আরো বিগ স্কেলে কেউ কাজ করেন সেক্ষেত্রে আরো বেশ কিছু ওয়ে আছে, সেইগুলা অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে এই 12,000 ডলারের বেশি কিভাবে স্পেন্ড করবেন। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আছে আপনাদের, সেটা হচ্ছে ই ক্যাবের মেম্বার হওয়া কি জরুরি কিনা। আচ্ছা, ই ক্যাবের ব্যাপারে আমি একটু বলি। ই ক্যাব কি? ই ক্যাব বেসিক্যালি হচ্ছে একটা কমিউনিটি, যারা ই কমার্স ব্যবসা করে তাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান, একটা সংঘ। সো এখানে বেসিক্যালি আপনার মানে ই কমার্স ব্যবসায়ীদের যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, যে ধরনের সুযোগ সুবিধা দরকার, এগুলা মানে কম্বাইন্ডলি গভর্নমেন্টকে জানানো হয়, বা ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা আছে যারা নীতি নির্ধারক, মানে বিভিন্ন ব্যাপারে আইন টাইন এগুলো প্রণয়ন করে, তাদের সাথে কথা বলে, আপনারা তো সবাইকে কথা বলতে পারবেন না, তো সবার কথা একসাথে করে ইকেবের পক্ষ থেকে এগুলো হচ্ছে গভর্নমেন্টকে জানানো হয় এবং গভর্নমেন্ট ওখান থেকে এটা একটা সলিউশন তৈরি করে। তো বেসিক্যালি ইকেব হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন আর কি, মানে যারা ই কমার্স ব্যবসা করে তাদেরকে নিয়ে একটা সংগঠন। এখানে জয়েন হওয়াটা ম্যান্ডেটরি না। আমি এখনো ইকেবের মেম্বার না, মানে আমি তো অনেকদিন যাবত ই কমার্স বিজনেস করতেছি, বাট আমার মানে আমি প্রয়োজন বোধ করি নাই, এজন্য আমি ইকেবের মেম্বার এখন পর্যন্ত হই নাই। তবে আমার প্ল্যান আছে ইকেবের মেম্বার হওয়া। ফিউচারে হয়তো যদি কখনো মনে করি যে আমার দরকার ইকেবের মেম্বার হওয়া, তখন আমি হব। সো ইকেব হচ্ছে একটা সংগঠন যেখানে আপনি যদি মেম্বার হন তাহলে ওই তো নেটওয়ার্কিং বাড়বে। ওদের মনে হয় একটা চার্জ আছে, মনে হয় 5-6 হাজার বা 10,000 টাকার মতো একটা চার্জ আছে ইয়ারলি, প্রতি বছর দিয়ে দিয়ে এটা রিনিউ করতে হয়। সো আপনি যদি মনে করেন আপনার বিজনেস ওই কন্ডিশনে আছে যে 10,000 টাকা পার মান্থ পার ইয়ার পে করতে পারবেন, ডেফিনেটলি করতে পারেন। ওদের অনেক প্রোগ্রাম হয়, ওগুলোতে জয়েন হলে নেটওয়ার্কিং বাড়বে। সো আপনারা ওখানে জয়েন হতে পারেন, বাট জয়েন হওয়াটা খুব জরুরি না, জয়েন হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। তবে ওদের একটা সুবিধা আছে, আমি একটু ওদের একটা প্রমোশন করে দিচ্ছি আজকে আপনাদেরকে। ওদের একটা সুবিধা আছে ইক্যাবের, সেটা হচ্ছে আপনি যদি ইক্যাব মেম্বার হন তাহলে হচ্ছে ইসলামী ব্যাংক থেকে আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, এবং ওই কার্ডের জন্য পাসপোর্ট থাকা লাগবে না। আপনি যদি পাসপোর্ট নাও থাকে তারপরও আপনি ইকেবের মানে ইকেবের মেম্বার হওয়ার জন্য আপনি সম্ভবত 12,000 ডলার, হ্যাঁ 12,000 ডলারই, হ্যাঁ আপনি 12,000 ডলার আপনি ইউজ করতে পারবেন। এটার জন্য পাসপোর্ট থাকা জরুরি না, আপনি জাস্ট ইকেব মেম্বার হইলেই হবে। আর আপনি যদি পরে মানে এটা সুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে একে তো ইকেব মেম্বার হওয়ার কারণে 12,000 স্পেন্ড করতে পারতেছেন, আবার আপনি ওই যে গভর্নমেন্ট যেহেতু সবার জন্য 12,000 স্পেন্ড করতে দিচ্ছে, তো আপনি পাসপোর্ট করে আরো 12,000 স্পেন্ড করতে পারবেন, টোটাল 24,000 স্পেন্ড করার সুযোগ আছে যদি আপনি ইকেব মেম্বার হন। সেটা হচ্ছে ইকেবের বেনিফিট। বাট এছাড়া আপনারা একটু ওদের স্টাডি করবেন যে আপনার কি আদৌ দরকার আছে কিনা। বাট বিজনেসের জন্য এটা খুব ম্যান্ডেটরি পার্ট না, হইলে ভালো, টাকা থাকলে আপনি হবেন, বাট না হইলে সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, বিজনেসের প্রত্যেকটা টাকা ইনভেস্ট করার আগে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আমি নিজে সবসময় করি এটা, সেটা হচ্ছে গুড ইনভেস্টমেন্ট এবং ব্যাড ইনভেস্টমেন্ট, এই দুইটা শনাক্ত করতে পারতে হবে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে। আমার কোন ইনভেস্টমেন্টটা গুড ইনভেস্টমেন্ট, কোনটা ব্যাড ইনভেস্টমেন্ট, এটা বুঝতে পারতে হবে। আমার ধরেন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। আপনি বিজনেস শুরু করছেন, বিজনেস শুরু করে একটা বিশাল অফিস নিয়ে নিছেন। অফিস ধরেন আপনি 5 লাখ টাকা অ্যাডভান্স করে আপনি বিশাল একটা অফিস নিচ্ছেন, ওই অফিসটা ডেকোরেট করার জন্য আরো 10 লাখ টাকা খরচ করছেন, 15 লাখ টাকা খরচ হয়ে গেছে, তারপর আপনি ব্যবসা শুরু করছেন। সো এখানে যে আপনি অফিস ডেকোরেশনে 15 লাখ টাকা খরচ করছেন, এটা কোনোভাবেই গুড ইনভেস্টমেন্ট না, এটা পুরাটাই ব্যাড ইনভেস্টমেন্ট। আপনার উচিত ছিল এই টাকাটা স্পেন্ড করা মার্কেটিং এর ইনভেস্টমেন্ট হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। আপনার উচিত ছিল টিম হায়ার করা, ওটা হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। সো কোনটা গুড ইনভেস্টমেন্ট কোনটা ব্যাড ইনভেস্টমেন্ট এটা কিন্তু বুঝতে হবে। আপনার অফিস থাকতেই হবে ব্যাপারটা এমন না, কিন্তু অফিস থাকলে কিছু বেনিফিট পাওয়া যায়, কিন্তু ওই বেনিফিটটা কতটা বড় বেনিফিট এটা আপনার বুঝতে পারতে হবে। সো
আমি জাস্ট অফিসের উদাহরণটা দিলাম, এখন আপনারা বুঝবেন যে কোন ইনভেস্টমেন্টটা গুড, কোন ইনভেস্টমেন্টটা ব্যাড। সো ইনভেস্টমেন্ট আপনার 4 লাখ হইতে পারে, 5 লাখ হইতে পারে, এই 5 লাখ টাকা প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এটার উপর ডিপেন্ড করবে আপনার বিজনেস সাকসেস হবে নাকি ফেল হবে। সো এটা খুব নজর দিবেন। অনেকে 1 লাখ টাকা দিয়ে সফল হয়, অনেকে 10 লাখ টাকা দিয়েও পারে না, জাস্ট এই কারণে একজন গুড ইনভেস্ট করে, একজন ব্যাড ইনভেস্ট করে। ওকে, তারপরে প্রশ্ন ছিল যে অ্যাড অ্যাকাউন্ট বারবার সাসপেন্ড হয়ে যায়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ঠিক রাখবো, এই বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি। এটা খুবই কমন একটা জিনিস। এটার ব্যাপারে আমি এই ওয়ার্কশপে কি বলছি কিনা মনে করতে পারতেছি না, বাট আগের ওয়ার্কশপে বা এই ওয়ার্কশপে বলছি। আমি আচ্ছা আপনার ওই কি বলে, যখন আমি ওই যে টি শার্ট সেল করি আর কি, আচ্ছা টি শার্ট সেলের ব্যাপারে কি আমি আপনাদেরকে কখনো দেখাইছি? আমার কোন স্টোর মেবি দেখাই নাই মনে হয়। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, আমি হচ্ছে আপনার ওই ইউএসএ তে প্রিন্ট, আমার একটা বিজনেস আছে, এখন তেমন একটা অ্যাক্টিভলি করি না, বাট আগে একটা সময় অনেক করতাম। সো ওই বেসিক্যালি অনেক কি বলে প্রিন্ট অন ডিমান্ড আর কি, আপনি বিভিন্ন ডিজাইন করবেন এবং ওই শার্ট গুলা ওই আমেরিকাতেই ফুলফিল হবে এবং এগুলো আপনি ওখানে সেল করতে পারবেন। সো আমার একটা অভিজ্ঞতা আছে, একটা টি শার্ট আছে যে পাপ্পা দা ম্যান দা মাই, আমি একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান একটা মিনিট, এটা আপনাদেরকে দেখাই, না দেখাইলে ভালো লাগবে না। যেটার নাম হচ্ছে পাপ্পা দা ম্যান। আচ্ছা এই কোড, এটা খুবই পরিচিত একটা কোড, এবং এই যে এই টি শার্টটা, হ্যাঁ এই টি শার্টটা, এটা প্রচুর সেল হয়েছে, মানে কি পরিমাণ সেল যে হয়েছে যা বলার মতো নয়। যে এই লেখার টি শার্টটা মনে হয় আপনার 1 লাখ পিসের বেশি সেল হয়েছে, আরো বেশি। আমি ভিয়েতনামের বেশ কয়েকটা সেলারকে চিনি যারা এত বেশি সেল করছে যা বলার মতো না। সো এই টি শার্টটা যখন আমি হুবহু সেম, এটা ভিয়েতনামের একজন সেলার সেল করতেছে রেগুলারলি, তো আমি সেম টি শার্টটা আমি হচ্ছে অ্যাড রান করছি, তো ফেসবুক আমাকে অ্যাড রান করতে দিচ্ছে না, ফেসবুক আমার অ্যাড সাসপেন্ড করে দিচ্ছে, কিন্তু ওর অ্যাড ঠিকই চলতেছে। আমি সাপোর্টের কথা বলছি, ওদেরকে জানাইছি যে দেখেন এটা তো বলতেছেন যে এটাতে ইস্যু আছে, বাট এটা অন্যরা চালাচ্ছে, আমারটা কেন ব্যান হবে? সো কোনো অ্যান্সার নাই। সো ব্যাপারটা হইতেছে ফেসবুকের পলিসি, আমি এটা মনে হয় বলছিলাম কোন একটা জায়গায়, ফেসবুকের পলিসি ধরেন ওই যে ওই মানে ধরেন এর মতো আর কি, মানে সবার জন্য সমান না। ব্যাপারটা হচ্ছে ওরা যে সবার জন্য এগুলো সমান অ্যাপ্লাই করে তা না। যদি একজন খুব বড় লেভেলের সেলার হয়, সে অনেক বেশি অ্যাড স্পেন্ড করতেছে পার মান্থ, ধরেন সে $10,000 স্পেন্ড করতেছে, ফেসবুক তার অনেক অনেক অপরাধ দেখেও না দেখার ভান ধরবে, সবকিছু দেখে অ্যাপ্লাই করবে না, দেখেও না দেখার ভান ধরবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি ফর এক্সাম্পল বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি কল্পনা করেন, আমি যদি একটা অপরাধ করি আজকে, ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমি আজকে একজন মানে কোনো একটা বড় ধরনের ক্রাইম করে ফেলছি, তা আমি যদি কোনো ক্রাইম করি, ওটার কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন হয়ে যাবে, ইনস্ট্যান্ট। ধরেন আমি হচ্ছে মানে যে কোনো একটা ক্রাইম হইতে পারে, কোনো একটা ক্রাইম করছি, ইনস্ট্যান্ট আমার জন্য অ্যাকশন হয়ে যাবে, কারণ আমি সাধারণ মানুষ। বাট এটা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হচ্ছে খুব পাওয়ারফুল পজিশনে আছে তারা যদি করে, তাদের জন্য এটা ডাল ভাত, ওদেরটা আসলে দেখা যাবে যে যারা আছে তারা দেখেও না দেখার ভান ধরতেছে, দেখতেছে না, আমলে নিচ্ছে না, মানে এটা আপনি বাস্তবতা দেখলেই বুঝবেন। সো সেম জিনিস ফেসবুকের ক্ষেত্রেও সেম। আপনি যারা বড় বড় সোনার ডিম পাড়া হাঁস, যারা বেশি বেশি অ্যাড দেয়, তাদের অনেক ভুল আছে, অনেক কপিরাইট ইস্যু আছে, এগুলো ফেসবুক দেখেও ধরে না। আর যারা একদম নতুন তাদের জন্য সব রুলস এসে পড়ে। একটা প্ল্যাটফর্ম আছে, এটা নাম হচ্ছে আপনার ওই যে কি বলে এটার নাম কি, রেডিট। রেডিট নামে একটা প্ল্যাটফর্ম আছে, এই রেডিটে যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে দেখবেন আজকে রেডিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি যদি একটু ভুল করেন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, জাস্ট একটু যদি ভুল করেন। কারণ রেডিটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওদের অ্যালগোরিদমটা এভাবে বানানো, প্রথম 7 ডেজ আপনাকে এত হার্ডলি মনিটরিং করা হবে, এই কয়দিন আপনি যা করবেন, মানে আপনি নতুন অবস্থায় এসেই ভুল, মানে কোনো যদি ভুল ধরা পড়ে আপনাকে সাসপেন্ড করে দিবে। আপনি 7 দিন টিকে গেছেন, মানে আপনি ওদের পলিসি বুঝে গেছেন, তখন আপনি ধরেন টুকটাক ভুল করলেও আপনারা ব্যান করবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো ফেসবুকের ক্ষেত্রেও আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারা যদি টুকটাক একটু ভুল করেন আপনাকে সাসপেন্ড করে দিবে। আর যদি পুরাতন অ্যাকাউন্ট হয়, তখন আপনি টুকটাক ভুল করলেও সাসপেন্ড করবে না। সো সো এটা বেসিক্যালি এই কারণে হয়। আরেকটা কারণ হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার মানে আরেকটা রিজন আমি বলে দিই। মানে এটা হচ্ছে আমি বললাম আর কি, যে নতুন অ্যাড অ্যাকাউন্ট হইলে আপনারা ওদের পলিসি গুলা খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন, কোনোভাবেই ভুল করবেন না।
আর যদি পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে দেখা যাবে অনেক কিছু করলেও ব্যান হয় না। এটা আমি কেন বললাম, কারণ অনেকেই আছে, আমি কিছু এখন জিনিসপত্রের কথা বলবো বা আপনারা অলরেডি পলিসিতে দেখবেন এগুলো আরেকজন ভুল করতেছে, ওরে ব্যান করে না, আপনাকে ব্যান করে দিচ্ছে। তো এর কারণ হচ্ছে এটা, কারণ ও অনেক পুরাতন অ্যাকাউন্ট বা হচ্ছে ও অনেক বেশি ফেসবুকে অ্যাড স্পেন্ড করে, যার কারণে ওরে ব্যান করে না, বাট আপনাকে করে দিবে। সো এই জন্য যারা নতুন তাদের ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি এগুলো মেনটেন করবেন। আর আরেকটা পার্ট হচ্ছে, আপনি যদি ফেসবুকের কোনো একটা ভুল আপনি করছেন, ধরেন আপনি ভুল একটা করছেন, আপনি একটা কপিরাইট অ্যাড চালাইছেন, অথবা ফেসবুকের পলিসি ভায়োলেট করে এমন কোনো একটা কাজ করছেন, আপনি করার পরে ফেসবুক আপনাকে ব্যান করছে, সাসপেন্ড করছে, আপনি খুব মেজর একটা কাজ করছেন, সাসপেন্ড করে দিছে। এখন সাসপেন্ড করার পরে আপনি যদি মানে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেখবেন ওটা কোনো কিছু করার আগেই সাসপেন্ড করে দিয়েছে। কেন করছে? বেসিক্যালি ফেসবুক আপনার অ্যাকাউন্টকে পানিশমেন্ট দেয় নাই, ফেসবুক পানিশমেন্ট দিছে আপনাকে, এজ এ ব্যক্তি আপনাকে পানিশমেন্ট দিছে। এখন ফেসবুক যেহেতু আপনাকে পানিশমেন্ট দিছে, তার মানে আপনি যদি এখানে মানে যেহেতু আপনি নিজে পানিশড হয়েছেন, সো আপনি যখন নতুন একটা ফেসবুক খুলবেন এবং কোনোভাবে ফেসবুক ডিটেক্ট করতে পারবে যে এই ফেসবুক হচ্ছে ওই ফেসবুক যাকে আমি ব্যান করছিলাম, ও যদি কোনোভাবে ধরতে পারে ব্যান করে দিবে। এখন কিভাবে ধরে? নাম্বার ওয়ান, আপনি যদি ওই সেম ডিভাইস ইউজ করেন, মানে একই ডিভাইস ইউজ করেন, এখন ডিভাইস তো ভাই ফালাই দিতে পারবেন না, ডিভাইস মিন্স আপনাকে উইন্ডোজ দিতে হবে। যদি কম্পিউটার ইউজ করেন তাহলে ফ্রেশ ওএস দিবেন, উইন্ডোজ দিবেন। আর যদি মোবাইল ইউজ করেন তাহলে একদম হার্ড রিসেট দিয়ে দিবেন, মানে তাইলে হচ্ছে আপনি এখান থেকে বেঁচে যাবেন। তারপরে অবশ্যই যে ব্রাউজার, মানে ওই যে ব্রাউজার থেকে হিস্ট্রি যেন কোনোভাবে ফেসবুক না পায় সেটা মেকশিওর করবেন। আপনারা অনেক সময় উইন্ডোজ দিয়ে দেন, কিন্তু উইন্ডোজ দেওয়ার পরেও আপনি যখন গুগল ক্রোমে লগ ইন করবেন, আপনি এগুলো খুব খুব সেন্সিটিভ ব্যাপার, আপনি যখন গুগল ক্রোম লগ ইন করবেন দেখবেন আপনার প্রিভিয়াস, মানে এখানে যখন নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করেন তখন দেখবেন প্রথমেই আপনাকে বলতেছে গুগল ক্রোমে যে সাইন ইন, আপনার ইমেল দিয়ে সাইন ইন করেন। তো আপনি যখন ইমেল দিয়ে সাইন ইন করবেন তখন কিন্তু সব হিস্ট্রি নিয়ে আসবে আগের, মানে পুরাতন যত হিস্ট্রি আছে সব চলে আসবে। আপনার কম্পিউটার ফ্রেশ করছেন কিন্তু পুরাতন হিস্ট্রি চলে আসবে। চলে আসলে কিন্তু ফেসবুক ঠিকই বুঝে যাবে যে আপনি ওই ব্যক্তি, আপনি কম্পিউটার রিসেট দিচ্ছেন ঠিক আছে, বাট আপনি ওই ব্যক্তি, তখন আবার ব্যান করে দিবে। সো এই কারণে অবশ্যই গুগল ক্রোমের হিস্ট্রিটা ক্লিন করবেন, এটার জন্য একটা অ্যাডন আছে, এটার নাম হচ্ছে ক্লিক এন্ড ক্লিন। আমি একটু দেখাই দিই, এটার নাম হচ্ছে ক্লিক এন্ড ক্লিন। অমিত ভাই একটু মাইক্রোফোনের সামনে থেকে কথা বলেন, হ্যাঁ, সাউন্ড আপ ডাউন করে। সাউন্ড আপ ডাউন করতেছে? হ্যাঁ, আপনি ওই যে মাইক্রোফোনের সামনে থেকে কথা বলে প্রবলেম হবে না। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ কি হয়েছে না মাত্র? হ্যাঁ, না এতক্ষণও হয়েছে, আমি স্কোপ পাচ্ছিলাম না আপনাকে জানতে। ও আচ্ছা আচ্ছা, না আমাকে বলবেন, এইরকম ইস্যু হলে তো সমস্যা, বলবেন আমাকে। ওকে, তো এই ক্লিক এন্ড ক্লিনে যদি যান তাহলে হচ্ছে আপনি বেসিক্যালি যে এই এটা পাবেন, অ্যাডনটা পাবেন। হ্যাঁ, এখানে যাবেন, এই অ্যাডনটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে এটা দিয়ে আপনি আপনার কুকি হিস্ট্রি সব ক্লিয়ার করতে পারবেন, ক্লিয়ার করে তারপরে আপনি রিসেট করবেন। এখন কি ঠিক আছে ভাই কথা? একটু জানেন। সো এই ক্লিক এন্ড ক্লিন দিয়ে হ্যাঁ যখন হ্যাঁ, আপনি, ক্লিয়ার। ওকে, এই ক্লিক এন্ড ক্লিন দিয়ে যখন আপনি এটা মানে ক্লিন করে নেবেন তখন আপনি ওএস দিবেন, তখন এটা দেখা যাবে আর কোনো ইস্যু হবে না। আচ্ছা, আর এরপরে হচ্ছে আপনার যদি ডেডিকেটেড আইপি ইউজ করেন তাহলে অবশ্যই ডেডিকেটেড আইপিটা চেঞ্জ করে নেবেন। এই তো এই কয়টা কাজ করলেই হবে। আর যে কার্ড আগের বার ইউজ করছিলেন, মানে ধরেন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে যে কার্ড ইউজ করছেন ওই সেম কার্ড ইউজ করবেন না, করলে আপনাকে ধরে ফেলবে, আপনি নতুন একটা কার্ড করে নেবেন। সো ফেসবুকের পলিসিগুলো একটু মেনটেন করে চললে ব্যান হয় না। যেমন 2018 সালের পরে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয় না এখন পর্যন্ত, মানে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়নি। সো এটা কেন হয় নাই, আমি মানে ইভেন আমি অনেক ক্লায়েন্টের জন্য করছি, সাসপেন্ড হয়েছে, কিন্তু আমারটা জীবনে হয় নাই, মানে আমারটা 2018 পরে হয় না। এটা না হওয়ার কারণ কিন্তু যে আমি একটু আগে বলে আসছি, যে আপনি যখন ফেসবুকে বেশি ডলার স্পেন্ড করবেন তখন আপনার ভুল ফেসবুক না দেখেও না, মানে দেখেও না দেখার ভান ধরবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, খুব মেজর কিছু ভুল না করে ফেললে, যদি আপনার এগেইনস্টে কমপ্লেইন না করা হয়, তখন যে কেউ কমপ্লেইন করে যে না আপনি খুব বড় ধরনের গুরুতর আপনি আপনি হচ্ছে তাদের পলিসি ভায়োলেট করতেছেন, তখন আপনাকে সাসপেন্ড করবে, আদারওয়াইজ করবে না। এবং সাসপেন্ড করলেও, ধরেন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করলেও আমি অ্যাপ্লাই করলে ফেরত দিয়ে দিবে। সো দেখা যাবে নতুনদের ক্ষেত্রে এগুলো করে না। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল হইতে হয়। আর নতুন যারা মানে আপনারা করতেছেন তারা একটু মানে কি বলে ফেসবুকের পলিসি গুলো একটু পড়বেন, গুগল থেকে দেখে পড়ে ওইভাবে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাইলেই হবে না আর কি। যেমন ফেসবুকের কিছু কমন পলিসি আছে, যেমন কোনো ধরেন কসমেটিক আইটেম, ব্র্যান্ডেড আইটেম এগুলো সেল করা যায় না। এটা আমি কোনো এক সময় একটা ভিডিও বানাবো, বানায় হয়তো ইউটিউবে দিব, যে ফেসবুকের পলিসির উপর যে কি কি জিনিস মাথায় রাখতে হয় আর কি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন, ফেসবুক কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ঠিক রাখতে হয়। আপনি যদি ফেসবুকের পলিসি মেনটেন করে চলেন প্রপারলি তাহলে সাসপেন্ড করবেন আসলে।
কোনো না কোনো ভুল তো ডেফিনেটলি আপনি করেন, কিন্তু ওই যে একটা ভুল করার পরে বারবার সাসপেন্ড হয়, এর কারণটা হচ্ছে ওই যে ধরে ফেলে যে এটা আপনি ওই ব্যক্তি, তখন আপনি জাস্ট সবকিছু চেঞ্জ করে ফ্রেশ ওয়েতে করবেন। ওকে, তারপর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে, আচ্ছা সময় তো চলে যাচ্ছে না, 10টা 47 বাজে, প্রশ্ন তো অনেক আছে। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি যাই। আবার ওয়ার্কশপ আয়োজন করবেন কবে? আচ্ছা এই ব্যাপারে একটু বলি। আমাদের ওয়ার্কশপ তো 15 তারিখ থেকে শুরু হবে, এবং আমাদের রেজিস্ট্রেশনের টাইম একটু এক্সটেন্ড করছিলাম আমরা। এই 15 তারিখে এটা শেষ হয়ে যাবে, এরপরে আর টাইম ইনক্রিজ করা হবে না, যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। এবং এরপর থেকে ওয়ার্কশপে জয়েন করার সুযোগও থাকবে না, আমরা পুরোটাই বন্ধ করে দিব। আর নেক্সট ওয়ার্কশপ কবে শুরু হবে সেটা ডিপেন্ড করবে এই ওয়ার্কশপে যারা জয়েন করছে এখান থেকে সাকসেস স্টোরি কবে মেক করতে পারতেছি। প্রথমত আমরা যদি এখান থেকে খুব দ্রুত সাকসেস স্টোরি মেক করতে পারি, আমাদের তো 5 মাস টাইম আছে, এর মধ্যে আমরা সাকসেস স্টোরি মেক করব। যদি দেখি যে না এখানে অনেকে ভালো করতেছে, সাকসেস স্টোরি তৈরি হয়েছে, তখন আমরা আরেকটা বানাবো। সো আমাদের প্ল্যান আছে যে যত বেশি পসিবল সাকসেস স্টোরি এখান থেকে বের করার জন্য, সাকসেসফুল বিজনেস তৈরি করার জন্য আমরা ওইভাবে গাইড করব সবাইকে। সো এখানকার সাকসেস স্টোরি আগে মেক হোক, মানুষ দেখুক জানুক, তারপরে হয়তো নতুন ওয়ার্কশপের প্ল্যান করব। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো প্ল্যান করি নাই। সো আপাতত মনে হয় না হবে এটা, এই সাকসেস স্টোরি মেক হোক তারপরে, মানে তারপরে সিদ্ধান্ত নিব যে ওয়ার্কশপ করব কিনা আবারও। বুঝতে পারছেন? মানে ব্যাপারটা এমন না, ওয়ার্কশপ অনেক পেইনফুল কাজ। আর এটা মানে ব্যাপারটা এমনও না যে ওয়ার্কশপে মানে এখানে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, এটা মনিটরি ভ্যালু হিসেব করলে আপনার এই সেম পরিমাণ এফোর্ট আমার বিজনেসের অন্য জায়গায় দিলে আমার অনেক বেনিফিট আমি করতে পারবো। সো এটাও একটা ব্যাপার আছে। সো ওই চিন্তা করে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে ওয়ার্কশপ কি আরেকটা করব কিনা। এটা ডিসিশন আমি তখন নিব। এইবার যেটা করতেছি এটা তো করা লাগতেছে বিকজ অফ আমার নিজের মানে নিজের কোম্পানি স্টেপ আপের জন্য করা লাগতেছে। কারণ এই 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 ওয়ার্কশপ থেকে যদি আমরা সাকসেসফুল কিছু মানুষকে বিজনেস দাঁড়া করাতে হেল্প করতে পারি, যেটা আমাদের আসলে মার্কেটে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করে দিবে। আরেকটা পার্ট হচ্ছে আমাদের কিছু স্কিলফুল ম্যান পাওয়ার দরকার। যেমন অলরেডি আমরা আজকে কিন্তু একটা জব পোস্ট করছি, আপনারা মনে হয় দেখছেন, গ্রুপে একটা জব পোস্ট করছি আমরা, নতুন 10 জন মানে 10 জন ইন্টার্ন নিচ্ছি। এই ইন্টার্নশিপটা আমরা নতুন করে নিচ্ছি কারণ হচ্ছে আমরা কিছু লোক ইনক্রিজ করছি। মানে আমরা প্ল্যান করছিলাম তো খুব অল্প সংখ্যক মানুষ নিব, 200-250 মানুষ নিব, বাট সংখ্যাটা আমরা কিছুটা বাড়াইছি আরো। তো যার কারণে আমরা অলরেডি এটার জন্য 10 জন নতুন ইন্টার্ন হায়ার করার জন্য জব পোস্ট করছি। তো ওখানে অনেকে আবেদন করছে অলরেডি। সো আমরা ওখান থেকে খুব দ্রুত ইন্টারভিউ নিয়ে ওদেরকে আমরা ফাইনালাইজ করে ফেলবো, যেন মানে যারা জয়েন করছে ওয়ার্কশপে তারা যেন একদম আপ টু দা মার্ক, কোনো সাপোর্টে কোনো ইস্যু না ক্রিয়েট হয়। কারণ আমাদের এখানে আমাদেরই বেশি, তারা আসলে যারা জয়েন করছে তাদের থেকে আমাদের নিড বেশি ওদেরকে সাকসেস বানানো, কারণ ওদেরকে সাকসেসফুল করতে পারলে আমাদের লাভ। সো আমাদের লাভ বলতে আমাদের যে মেইন লক্ষ্য, মানে মার্কেটে আমাদের একটা ভালো অবস্থান ক্রিয়েট হবে আমাদের এজেন্সি। ওকে, তারপরে হচ্ছে স্টুডেন্টদের জন্য কোন ডিজিটাল স্কিল গুলো শেখা উচিত, এটা নিয়ে আমি কথা বলছি যে স্টুডেন্টদের জন্য কোন ডিজিটাল স্কিল গুলো আপনার শেখা উচিত। ডিজিটাল স্কিল গুলো শেখার ক্ষেত্রে আপনারা, আমি একটা প্রথম ক্লাসের মনে হয় থার্ড পার্টে, মানে প্রতিটা ক্লাসে তো 3টা স্টেপ থাকে, ওই লাস্ট 30 মিনিটে মনে হয় আমি আলোচনা করছিলাম প্রোডাক্ট মার্কেট ফিট নিয়ে। ওই প্রোডাক্ট মার্কেট ফিটের যে থিওরিটা আমি বলছিলাম, ওই থিওরিটা অ্যাপ্লাই করবেন আপনার এর ক্ষেত্রে, ওই মানে স্কিলের ক্ষেত্রে, যে মার্কেটে যে স্কিল গুলো আছে এই স্কিল গুলার মানে আপনি আগে প্রথমত স্কিল গুলার লিস্ট করবেন, যে কি কি স্কিল আছে এটা একটা লিস্ট করবেন। যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপর যে গ্রাফিক ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এভাবে আপনি একটা লিস্ট বানাবেন। লিস্ট বানানোর পরে আপনি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে কোন স্কিলটা আমার ওই প্রোডাক্ট মার্কেট ফিটের থিওরি ওয়াইজ এটা 10% আছে, মানে 10% নিচে আছে, সেটা আপনি খুঁজে বের করবেন। বের করে ওইটার উপর আপনি কাজ করবেন। মানে আপনাকে অবশ্যই ওই স্কিলটা ফিউচারে প্রচুর ডিমান্ড ক্রিয়েট হবে এমন একটা স্কিল হইতে হবে, এবং বর্তমানে এটার প্রচুর চাহিদা মার্কেটে নাই, ফিউচারে অনেক চাহিদা হবে বা আস্তে আস্তে গ্রো করতেছে। এবং এটার যে মানে স্কিলটা পারে এরকম মানুষের সংখ্যা খুব বেশি না, মানে এটা ডিমান্ড মার্কেটে, যে সাপ্লাইটা যেন কম থাকে। তো সেটাও একটু দেখবেন, দেখে আপনার কাছে যে স্কিলটা এরকম হবে সেটাকে আপনি নেবেন। তো আমি একটা স্কিল অলরেডি বলছিলাম এর আগে, যেমন ধরেন বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের চাহিদা প্রচুর বাড়তেছে, আরো বাড়বে। সো এটা একটা স্কিল হইতে পারে, এটা একটা বিগ স্কিল বলে দিচ্ছি। এইরকম বড় নিশ নিয়ে কাজ করা উচিত না, আপনাকে আরো সাব নিশে আসতে হবে যাতে আপনার কম্পিটিশন কম হয় আর কি। সো এই জায়গাগুলোতে আপনারা বেসিক্যালি ফোকাস করবেন।
ওকে, আর যারা ওয়ার্কশপে জয়েন করছেন তাদেরকে আমরা তো নিজেরা সাজেস্ট করবো যে কোন কোন স্কিল আপনার শেখা উচিত। ওয়ার্কশপে যারা জয়েন করছেন, যারা ডিজিটাল স্কিল নিয়ে মানে ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চান, তাদেরকে আমরাই কিছু স্কিল আমরা প্রেফার করব যে এই স্কিল আপনাদের শেখা উচিত, এইগুলা দিয়ে ভালো করা যাবে, এবং ওই সব স্কিলের উপর আমরাই ট্রেনিং করাবো, এগুলোর জন্য অন্য কোথাও ট্রেনিং করতে হবে না, আমরা ওই ওয়ার্কশপেই শিখাবো। ওকে, তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর উপর কোনো ক্লাস নেবেন কি, নেবেন কিনা? আচ্ছা, ওকে, এটা আসলে সার্ভার সাইড ট্র্যাকিংটা, এটা সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমি আমার নিজের জন্য সেট আপ করতে চাই, তাহলে ধরেন ইনিশিয়াল সেট আপ করতে আমার হয়তো বা আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে আমার নিজের মতো করে করতে গেলে। কিন্তু এটা কেন হয়েছে যদি মানে একদম খুঁটিনাটি বলতে চাই, যেটা দেখে আপনি নিজে আসলে এই সার্ভার সাইড ট্র্যাকিং এর উপর একটা ভালো ধারণা হবে, এটা শিখতে গেলে আপনার কয়েক ঘন্টা লাগবে, 4-5 ঘন্টার উপরে ক্লাস নিতে হবে। 4-5 ঘন্টার উপর, ইভেন আরো বেশি, 4-5 ঘন্টা হবে না, মনে হয় 7-8 ঘন্টা ক্লাস নিতে হবে। ক্লাস নিলে আপনি একদম সুন্দরভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা ডিটেইল বুঝবেন। এখন আমি আসলে এই উপর দিয়ে দেখানোটা, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এই ফিলোসফিতে বিশ্বাসী না। আমি যেটা শিখাবো সেটা ভালোভাবে শিখাই। সো আমি মনে করি যে এই জায়গাতে আসলে ওই পরিমাণ এনাফ টাইম ম্যানেজ করা সম্ভব না, তাই আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এখানে আমরা শিখাইতে পারি নাই। তবে এটা আমরা ওয়ার্কশপে শিখাবো। আমি যদি একটু দেখাই, স্টেপ আপ ওয়ার্কশপ, যদি আপনারা এখানে যান, এখানে মনে হয় সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা কোর্স আছে, কোথায়? এই যে সার্ভার সাইড ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন এপিআই, এটার উপর আমাদের একটা ডিটেল কোর্স থাকবে। সো এখানে বেসিক্যালি আমরা এখানে এটা শিখাবো ডিটেল, যে কিভাবে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, শিখবেন, আপনি নিজে কিভাবে আপনার বিজনেসের জন্য করবেন বা মানুষের বিজনেসের জন্য কিভাবে করে দিবেন, এটা বেসিক্যালি আমরা এখানে শিখাবো। আরো এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, এখানে অনেকগুলো কোর্স আছে, এখানে তো আমি 16টা কোর্স লিস্ট ডাউন করছি, এখানে ফিউচার আমার প্ল্যান আছে আরো কোর্স মেক করা। সো আমি কোর্স মেক করব, বা সবগুলা কোর্স যে আমারই মেক করতে হবে তা না, এগুলো আমি মেক করবো, এখানে যেগুলো আছে সবগুলো আমি মেক করব, এই 16টা আমি বানাবো। কিন্তু এছাড়া আরো অনেক কোর্স আমরা এখানে দিব, ফিউচার আমার প্ল্যান আছে, ওইগুলো ওয়ার্কশপ মেম্বাররা ফ্রিতেই পাবে, এগুলোর জন্য ওয়ার্কশপ মেম্বারদের টাকা দিতে হবে না, ওগুলা ফ্রিতেই ওদের ড্যাশবোর্ডে অ্যাড হইতে থাকবে, ওরা দেখতে পারবে। সো আরো ফিউচার অনেক কোর্স আসবে, হয়তো এখানে এই কটা দেখতেছেন, সামনে আরো আসবে। আচ্ছা, এই যে জিনিসটা ছিল যে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আমরা ক্লাস আসলে চাইলেও নিতে পারতাম না, আমি নিজে সেট আপ করে দেখাইতে পারি, কিন্তু আমি সেট আপ করে দেখালে আপনার লাভ কি? আমি সেট আপ, এটা আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, বাট কমপ্লিট না। ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো দেখে আপনি আপনি দেখবেন যে না, কোনো না কোনো হ্যালো, এক অমিত ভাই। জায়গায় আটকে গেছেন, বুঝতেছেন না, পারতেছেন না, শুনতেছেন? হ্যাঁ, একটু বাফার হচ্ছিল। ঠিক আছে, কন্টিনিউ করেন। একটু বাফার হচ্ছিল। আচ্ছা, এখন শোনা যায় না? আমার এখানে বাফার হচ্ছিল। হ্যাঁ, এই যে লাইভেও বাফারটা চলে আসছে। আপনার সাউন্ডটা আটকায় যাচ্ছিল আর কি, এখনো লাইভে হচ্ছে না সাউন্ড। এখনো দেখেন তো। হ্যাঁ, এখন ঠিক হয়েছে হয়তো, আপনি এখন কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু লাইভে দেখেন, দেখি কনফার্ম করেন, একটু ইম্পর্টেন্ট কথা বললাম, আমি জানি না, বুঝলাম না এটা কি হ্যাঁ, হইলো। এটা আবার একটু রিপিট করতে হবে, ওই জায়গাটা পুরাই কেটে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আবার একটু রিপিট করেন। সার্ভার সাইড ট্র্যাকিংটা আবার বলবো, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, এখন শোনা যেটা, যাচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আপনাদের প্রশ্ন ছিল সার্ভার সাইড ট্র্যাকিং এর উপর আমি কি কোনো ক্লাস নিব কিনা। তো এই সার্ভার সাইড ট্র্যাকিং ব্যাপারটা হচ্ছে, আমি যদি যেটা বলছিলাম আর কি, যে সার্ভার সাইড ট্র্যাকিংটা এটা একটা বড়, মানে আমি যদি নিজে করতে চাই, ধরেন আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা সেট আপ করবো, আমার হয়তো বা 30-40 মিনিট লাগবে, বা ধরেন 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। আমি তো একদম একদম পিক্সেল পুরো জিনিসটা সেট আপ করে ফেলতে পারবো 1 ঘন্টার ভিতরে। কিন্তু আমি সেট আপ করলে আপনি এটা বুঝবেন না, আমি কেন করতেছি, কি করতেছি, এটা আপনার জানতে হবে। তো এই জিনিসটা, পুরা জিনিসটা জানতে মোটামুটি আমি যদি আপনাকে শিখাইতে চাই ডিটেল, তাহলে হয়তো বা মিনিমাম 5-6 ঘন্টা সময় লাগবে। তো এই 5-6 ঘন্টা টানা, মানে 5-6 ঘন্টা টাইম লাগলে মানে কি 3টা ক্লাস নিতে হবে। এই 3টা ক্লাস তো আমাদের এখানে আসলে এই একটা টপিকের উপর নেওয়া সম্ভব না, এটা কমপ্লেক্স হয়ে যাবে, মানে এটা এটা নিলে অন্যান্য জিনিসপত্র আমরা দেখাইতে পারবো না। সো এই জন্য এটা নিয়ে এখন আলোচনা করা যাচ্ছে না। আপনারা ইউটিউবে যদি যান, তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং এর অনেক ভিডিও পাবেন, কিন্তু আপনারা দেখবেন এগুলা কমপ্লিট না। ওই ভিডিওগুলো দেখে দেখবেন আপনি করতে পারতেছেন না, কোথায় জানি আটকে গেছেন, মানে একটা জায়গায় যে থেমে যাবেন, কারণ কারণ ওগুলা জাস্ট উনি নিজে করে দেখাইছে, কেন করতেছে,
কোন পার্ট কেমনে গেছে আপনি নতুন হিসেবে ধরতে পারবেন না, সো সমস্যায় পড়বেন। সো এই জন্য এই সার্ভার সাইড ট্র্যাকিং এখানে আমরা দেখাচ্ছি না, কিন্তু এটা আমরা বিজনেস ওয়ার্কশপে দেখাবো, যেহেতু ওখানে আমাদের টাইম থাকবে, যেখানে একটা কোর্সই আছে ডিটেলস। আসলে ভাই কথা বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, তো এখানে আমাদের একটা কোর্সই আছে ডিটেলে, যে সার্ভার সাইড ট্র্যাকিং এর উপর একটা কোর্সই আছে। তো এইখানে আসলে আমি ডিটেল দেখাবো যে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং আপনি নিজের বিজনেসের জন্য করবেন, অথবা অন্যকে এজ এ সার্ভিস হিসেবে অন্য বিজনেসের জন্য করে দিবেন। সো এটা এখানে ডিটেল আমি দেখাবো আর কি। সো এই হচ্ছে মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং এর ব্যাপারে। আর এখানে তো 16টা কোর্স এই মুহূর্তে আছে, তো আমার প্ল্যান আছে যে এখানে আরো কোর্স দেওয়া। এই 16টা কোর্স আমি প্রোভাইড করব, এগুলো আমি প্রত্যেকটা কোর্স আমি নিজে রেকর্ড করব। তো এগুলোর পরেও আরো কোর্স এখানে ইন ফিউচারে অ্যাড হবে, এবং সেগুলোর জন্য আপনাদের জন্য আলাদা করে ওয়ার্কশপ মেম্বার যারা আছেন তাদের পে করতে হবে না, এগুলো আপনারা এমনিতেই পাবেন। সো এটার জন্য কোনো ইস্যু হবে না আর কি। সো এখান থেকে আপনারা এটা শিখে নেবেন। এটা টাইমের জন্য আমরা পারি নাই, মানে যেহেতু অনেক টাইম লাগবে এই জন্য আমরা এখানে এটা দেখাইতে পারি নাই, আমরা এটা ওয়ার্কশপে দেখাবো। আচ্ছা, এরপর হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে বিস্তারিত বলুন। ডুয়েল কারেন্সি কার্ডের ব্যাপারে তো আমি একটু আগে অলরেডি বলেই ফেলছি। ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে আপনি ব্যাংক থেকে যে কার্ডগুলো নেন এগুলো হচ্ছে বাংলাদেশে ট্রানজেকশন করার জন্য, বাট আপনি যখন ব্যাংকে যে বলবেন যে আমি দেশের বাইরে পেমেন্ট করতে চাই, তখন আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড দিবে, যে কার্ড দিয়ে আপনি বাংলাদেশে বাংলা টাকাও পে করতে পারবেন এবং আপনি ইউএসডি তেও পে করতে পারবেন। সো ইউএসডি তে পে করতে হইলে আপনাকে অবশ্যই এটাকে এনরোজ করতে হবে আপনার পাসপোর্টের এগেইনস্টে। তো বাংলাদেশের গভর্নমেন্টের রুলস ওয়াইজ আপনি সর্বোচ্চ একজন ব্যক্তি একটা পাসপোর্টে $12,000 এনরোজ করতে পারে। সো আপনি $12,000 পাসপোর্টে যদি আপনি এনরোজ করে নেন, তখন সেটা আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি যেমন ডোমেইন কিনতে পারবেন, হোস্টিং কিনতে পারবেন, ফেসবুকে পে করতে পারবেন, গুগল অ্যাড দিতে পারবেন, বা সবকিছুই করতে পারবেন আর কি। সো এটা হচ্ছে বেসিক্যালি ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি কার্ড এখন মোটামুটি সকল ব্যাংকই দেয়, সকল প্রাইভেট ব্যাংক প্রোভাইড করে, পাবলিক মানে সরকারি ব্যাংক মনে হয় দেয় না, সকল প্রাইভেট ব্যাংক দেয়। তার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকেরটা। সো আপনারা ব্র্যাক এবং সিটি ইউজ করতে পারেন। তারপরে আরো অনেক আছে, ইস্টার্ন ব্যাংকের একটা আছে, আরো অনেক আছে, অনেক আছে। আপনারা যদি ব্যাংকে খোঁজ নেন অলমোস্ট সকল ব্যাংকে এখন এটা দেয়। সো আমি নিজে ব্যক্তিগতভাবে ব্র্যাক এবং সিটি ব্যাংকেরটা ইউজ করি। তো আপনারা এগুলা ইউজ করতে পারেন। এগুলা ইউজ করার কারণ হচ্ছে আপনি ইজিলি আপনার মোবাইল থেকেই টাকা লোড করতে পারবেন। সো এই তো অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। সো এই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। আচ্ছা, তারপরে বলতেছে একজন প্রশ্ন করছে, মনে মনে ওয়ার্কশপের মেম্বার, ওয়ার্কশপে ফিজিক্যাল এবং ডিজিটাল দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে কি? আচ্ছা, ওয়ার্কশপে ফিজিক্যাল এবং ডিজিটাল দুইটা নিয়েই কাজ করা যাবে, তাতে কোনো সমস্যা নাই। তবে আমরা হয়তো বা প্রথম 5 মাস আমরা মানুষকে দুইটা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করব না, আমরা যে কোনো একটা নিয়ে করতে বলবো। কারণ এখানে আমরা চেষ্টা করব যে সে একটাতে ফোকাস হয়ে ওই বিজনেসটাকে দাঁড়া করার, যে কোনো একটা আমরা দেখবো তার জন্য কোনটা পারফেক্ট হবে, ডিজিটাল প্রোডাক্ট পারফেক্ট হবে নাকি ফিজিক্যাল প্রোডাক্ট পারফেক্ট হবে। যেটা পারফেক্ট হবে আমরা তাকে ওটাই সাজেস্ট করব, এবং একটাতে ফোকাস করতে বলবো প্রথমে, ওইটাকে সফলভাবে দাঁড়া করাবে, তারপর হয়তো বা অন্য আরেকটা শুরু করবে। বাট দুইটাই একসাথে করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা ওয়ার্কশপ চলাকালীন টাইমে হয়তো আমরা আপনাকে সাজেস্ট করবো যে একটাতে ফোকাস করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে ওয়েবসাইট বাংলা ইংরেজি দুই ভাষাতে করা যায় কিনা। হ্যাঁ, ওয়েবসাইট বাংলা ইংরেজি দুই ভাষাতেই করা যায়। এটা করার জন্য আপনাকে যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করেন তাহলে তো অলরেডি একটা প্লাগইন আছে, সম্ভবত এটার নাম হচ্ছে WMPL। এটার নাম হচ্ছে WMPL। এই প্লাগইনটা দিয়ে আপনারা করতে পারবেন। এই প্লাগইন দিয়ে আপনি করতে পারবেন। সো এই প্লাগইনটা যদি আপনি নিয়ে নেন, এটার একটু ভালো কাস্টমাইজেশন যে করতে পারে তার হেল্প নিতে হবে। এটা মনে হয় পেইড প্লাগইন, মনে হয় সম্ভবত, হ্যাঁ এটা পেইড প্লাগইন। হ্যাঁ, এটা একটা পেইড প্লাগইন। সো এটা যদি আপনি নেন, মোটামুটি আপনার এই প্যাকেজটা অ্যাটলিস্ট এইটা নিতে হবে মনে হয়। এটা নিতে হবে, যেটা $99, মানে $100 লাগবে এককালীন। এই প্লাগইনটা কিনতে মোটামুটি $100 মতো লাগবে। এটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। ইউটিউবে ভিডিও যদি দেখেন তাহলে হয়তো পাইতে পারেন, অথবা এক্সপার্ট কাউকে হায়ার করতে হবে যে আপনাকে এই মাল্টি ল্যাঙ্গুয়েজটা করে দিবে। ইংলিশ এবং বাংলা দুইটাই করা যায়। যেমন আমি যদি একটু উদাহরণ দেখাই, বিকাশের ওয়েবসাইট মনে হয় ইংলিশ বাংলা দুইটাতে আছে সম্ভবত। ইয়েস, হ্যাঁ, এটা এটা দেখতেছেন বাংলাতে আছে তাই না? এই যে এখানে ইংলিশে চাপ দিলে এটা ইংলিশ হয়ে যাবে। এই দেখেন এটা ইংলিশ হয়ে গেছে। সো এটা আপনি দুইটাতেই করতে পারবেন, সমস্যা নেই। বাংলা ইংলিশ দুইটাতেই করা যায়। এই যে এখানে বাংলা এবং ইংলিশ দুইটাই আছে।
সো এই প্লাগইন দিয়ে করতে হয়, আর এই প্লাগইনটা আপনাদের কিনতে হবে। সো এইটা আমরা যারা ওয়ার্কশপে জয়েন করছি তাদেরকে এটা আমরা দিব, ওদের কিনতে হবে না। যারা ওয়ার্কশপ মেম্বার আছেন তারা কিনেন না, এটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো, আপনাদের টাকা দিতে হবে না। এটা আমাদের এজেন্সি লাইসেন্স আছে, সো ওটা দিব আর কি। যেমন ওই যে এটা এজেন্সি লাইসেন্স কিনলে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করা যায় আর কি। সো ওকে, তারপরে কি প্রশ্ন ছিল? ফাহমিদ ভাই, ডিস্টার্ব করতেছে হ্যাঁ সাউন্ড, বলেন। সাউন্ড সাউন্ড ডিস্টার্ব নাকি করছে। মানে? হ্যাঁ, না সাউন্ড না, নেটওয়ার্ক। হ্যালো। হ্যাঁ ভাই, সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু ডিস্টার্ব করছিল আর কি, ওই যে বিকাশের কথা বলতেছিলেন। ওকে, আমি একটা কাজ করি। আচ্ছা, আমি নেটটা চেঞ্জ হ্যাঁ, করে ওটা আনছি। মোস্ট আমি মোস্ট এই যে মোস্ট অফ মোবাইল অল থেকে শোনা নেট। গেছে, বাট হ্যাঁ লাস্টের দিকে জাস্ট একটু মিসিং হয়েছিল। হ্যাঁ, নেটওয়ার্কটা চেঞ্জ করে ফেলে দেখেন তো। হ্যাঁ, আমি নেটওয়ার্ক চেঞ্জ করলাম। হ্যাঁ, এমনি সাউন্ড এখন আসতেছে, আপনি কন্টিনিউ। হ্যাঁ ভাই, একটু কনফার্ম করেন। আর এই কি যে ঝামেলা হইলো লাস্ট দুইটা ক্লাস থেকে, এখন শোনা যায়? হ্যাঁ, এখন লাইভে আসতে তো একটু টাইম লাগবে, আমি জানাচ্ছি। আপনি শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছেন? এখন ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি বুঝতে পারছিল ওয়েবসাইটের ব্যাপার যেটা বলছিলাম? আচ্ছা, এটা যেটা হ্যাঁ, বলছিলাম ওটা আর কি, বুঝতে পারছেন, ওটা যারা ক্লিয়ার, ওয়ার্কশপ ওটা বোঝা গেছে। যারা ওয়ার্কশপ মেম্বার তাদেরকে এই প্লাগইন গুলো আমরা ফ্রিতে দিব, এটার জন্য আপনার টাকা দিয়ে কিনতে হবে না। এগুলো আমরা ফ্রিতে দিব, এই যে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে একটু দেখে নিন। এই যে এখানে কই জানি দেওয়া আছে, এই যে প্রিমিয়াম টুলস, যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আহ, বিভিন্ন প্রিমিয়াম টুল দরকার হবে, এগুলো আমরা ফ্রিতেই দিব। সো এগুলোর জন্য আপনাকে কিনতে হবে না আর কি। ওকে, আর যারা এমনিতে ওয়ার্কশপে জয়েন করেন নাই তারা এগুলো কিনে নেবেন, কিনে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল কি? তারপর প্রশ্ন ছিল হচ্ছে অনলাইন বিজনেসের জন্য সরকারি বিধিমালা সম্পর্কে বিস্তারিত বলুন। আচ্ছা, বিস্তারিত বলার সুযোগ তো নাই, বাট শর্টকাটে বলি আর কি। বাংলাদেশে ই কমার্স বিজনেস, অনলাইন মানে আপনি ই কমার্স বুঝেছেন সম্ভবত। আপনি যদি ই কমার্স বিজনেস বাংলাদেশ প্রেক্ষাপটে করতে যান, এটা আগে এত ঝামেলা ছিল না। ইভ্যালি তারপর অন্যান্য বেশ কিছু কোম্পানি স্ক্যাম করার পর থেকে একটু এটা কম ঝামেলা হয়ে গেছে। এখন আপনাকে যদি মানে কি বলে, আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে। তো ট্রেড লাইসেন্স আপনি আপনার যে এলাকায় বিজনেস করেন সেই এলাকায় একটা ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্স করার পরে একটা ডিভিআইডি আছে সরকারের, আপনি যদি একটু সার্চ করেন গুগলে তাহলে পাবেন। ওদের সার্ভার এখন বন্ধ থাকবে, যেহেতু সরকারি সার্ভার, ওরা আমি শিওর বন্ধ থাকবে, নাহলে আমি দেখাতে পারতাম। ডিভিআইডি, এই যে এখানে আপনি যে পাবেন, এই যে এই ডিভিআইডি, এই সার্ভার থেকে গিয়ে আবেদন করুন নামে একটা অপশন আছে। এখানে গিয়ে আপনি আপনার ডিটেল ইনফরমেশন দিয়ে আপনি একটা আবেদন করবেন। আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটা ডিভিআইডি দিবে, এটা ম্যান্ডেটরি। এই মুহূর্তে বিজনেস করতে গেলে এই ডিভিআইডিটা মাস্ট লাগবে। সো এটা একটু পড়বেন, এখানে বাংলায় লেখা আছে, খুব সুন্দর করে ডিটেল লেখা আছে, আপনি একটু পড়বেন। পড়ার পরে এখান থেকে এই ডিভিআইডিটা আপনি আবেদন করে এই ডিভিআইডিটা নিয়ে নেবেন। নিয়ে আপনি যদি বিজনেস করেন তাহলে কোনো সমস্যা হবে না। গভর্নমেন্টের এটা ম্যান্ডেটরি রুলস, আপনাকে অবশ্যই একটা ডিভিআইডি লাগবে। মানে আপনি যদি বিজনেস করেন আপনাকে তো ইনস্ট্যান্ট এসে কিছু বলবে না, বাট যদি কোনো প্রবলেমে পড়তে চান, মানে যদি কোনো ধরেন কোনো ইস্যু হয়, তখন আসলে এই ডিভিআইডির জন্য আপনাকে ধরবে, বা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে এই ডিভিআইডিটা চাবে। সো এবং এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে নিতে গেলে এই ডিভিআইডি লাগবে। সো এই জন্য ডিভিআইডির জন্য এখানে এসে একটা আবেদন করে ফেলবেন, খুব ইজিলি আবেদন করা যায়। এই যে এখানে বলে দিছে কি কি লাগবে, এই যে প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর, আবেদন করে জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, তারপরে পরিচালকগণের পরিচয়পত্র, বাড়ির মালিকের জাতীয় পরিচয়পত্র, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো একটু দিয়ে আবেদন করে নিতে হয় আর কি। অনলাইনে ইজিলি আবেদন করা যায়, এবং এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, নিজেরটা নিজেই পারবেন। ইউটিউবে 2-1 ভিডিও দেখে নিন। সো এটা মেনে যদি আপনি বিজনেস করেন তাহলে আর কোনো ইস্যু হবে না। আপনি যদি সলিড ওয়েতে বিজনেস করেন তাহলে সরকারি তেমন একটা ঝামেলা হয় না। আপাতত একটা ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে এবং ডিভিআইডি লাগবে, এই দুইটা হইলে আপনি বিজনেস রান করতে পারবেন, কোনো ইস্যু হবে না। আচ্ছা, তারপরে যদি বলি যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজারের, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? আচ্ছা, আচ্ছা, আপনি মনে হয় বুঝাতে চেয়েছেন বিজনেস ম্যানেজার আর হচ্ছে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট, ব্যক্তিগত পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে।
আপনি ব্যক্তিগত অ্যাড অ্যাকাউন্টে অনেক ফিচার আছে যেগুলো মিসিং, কিন্তু বিজনেস ম্যানেজার অনেকগুলা জিনিসপত্র আছে যেগুলো আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন। আপনি পিক্সেল বানাইতে পারবেন অনেকগুলা বিজনেস ম্যানেজার যদি ইউজ করেন। আপনি হচ্ছে ওই কাস্টম অডিয়েন্স গুলা আপনি বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন। একটা বিজনেস ম্যানেজার এগেইনস্টে আপনি 4টা 5টা 10টা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন। ইনিশিয়ালি 3টা বানাইতে পারবেন, তারপরে আপনাকে আপনার কত স্পেন্ড করতেছেন তার উপর ডিপেন্ড করে আরো বেশি অ্যাড অ্যাকাউন্ট বানাইতে দিবে। তো যখন বেশি অ্যাড অ্যাকাউন্ট বানাবেন, এক অ্যাড অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাড অ্যাকাউন্টের সাথে ডেটা শেয়ার করতে পারবেন। সো এরকম আরো অনেক অনেক ফেসিলিটি আছে, আপনি একটু দেখে নেবেন। তবে যারা প্রফেশনালি বিজনেস করেন তাদের জন্য ডেফিনেটলি আমি বলবো যে আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নেবেন। এটা খুব ইজিলি করা যায়, খুব ঝামেলা না। খুব সহজেই আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ইউটিউবে যে যদি 2-একটা ভিডিও সার্চ করেন আপনি পেয়ে যাবেন কেমনে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। যদিও ইউটিউবে যে ভিডিও দেখবেন সেগুলো যদি পুরাতন ভিডিও হয় তাহলে ওটার ইন্টারফেস আর বর্তমানে আপনি করতে গেলে আরেক রকম ইন্টারফেস দেখবেন। সো এটা একটু কমন সেন্স খাটায় ট্রাই করলেই পারবেন, কোনো ইস্যু হবে না। আর ফেসবুকের ব্লগ পড়তে পারেন। এই যে এখানে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করবেন, তখন ফেসবুকের একটা ব্লগ পাবেন। এই যে এটা, এই ফেসবুকের ব্লগটা রিড করবেন। এই যে এটা, অন্যগুলা না, এইটা একদম লেটেস্ট আপডেট করা থাকে। সো এখানে এসে স্টেপ গুলো দেওয়া আছে, দেখেন যে যেখানে স্টেপ দেওয়া আছে, এই স্টেপ গুলো ফলো করলে আপনি খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 15 তারিখ থেকে ক্লাস শুরু, ক্লাস কখন, কিভাবে, কত ঘন্টা, রেকর্ড থাকবে কিনা বিস্তারিত বলুন। আচ্ছা, এটা আমরা হয়তো এতে বলতাম, ডিসকর্ডে বলে দিতাম, তারপর আমি বলি। 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, মানে এইটা ব্যাপারটা এরকম না। 15 তারিখ থেকে আমাদের ওয়ার্কশপের কার্যক্রম স্টার্ট হবে। এখন ওয়ার্কশপ মানেই যে ক্লাস, ব্যাপারটা তাও না। ওয়ার্কশপের ক্লাস একটা পার্ট, এছাড়া অনেক পার্ট আছে। সো আমি এমনিতেই হচ্ছে দেখা যাবে আপনাদের সাথে উইকলি বসবো, বসে হচ্ছে বিভিন্ন কিউএনএ সেশন থাকবে। এই যে এখন তো এরকম প্রশ্ন করতে ওয়ার্কশপের ক্ষেত্রে হয়তো বা আমি লাইভ আমাকে প্রশ্ন করার সুযোগ থাকবে, ওইসব টপিকে আলোচনা করব। সো 1-to-1 কানেক্ট হওয়ারও হয়তো আমি হব অনেকের সাথে, হয়ে হয়তো বিস্তারিত আলোচনা করব। সো ওয়ার্কশপে আমরা হচ্ছে এখানে কনসালটেশন সেশন থাকবে। সো ওয়ার্কশপে 15 তারিখ থেকে আমাদের কার্যক্রম স্টার্ট হবে। আমরা ওখানে যে ক্লাসগুলো হবে, ওয়ার্কশপের যে কোর্সগুলো, যে এখানে যে কোর্সগুলো দেখতেছেন, এগুলো সবকটাই হবে রেকর্ডেড কোর্স। এই যে এখানে এই প্রত্যেকটা কোর্স হবে রেকর্ডেড, এবং এগুলা মানে প্রি রেকর্ডেড কোর্স হবে। আমি অলরেডি এগুলো রেকর্ড করতেছি। এই কোর্সগুলো আপনারা পাবেন, তবে যে পোর্টালে এগুলো দেওয়া হবে, এগুলা ইউটিউব বা কোথায় দেওয়া হবে না। যে পোর্টালে দেওয়া হবে ওটা খুব সিকিউর হবে। এটা কেউ ডাউনলোড বা হচ্ছে এটা মানে কোনো মানে আরেকজন ইউজ করতে পারবে না। এটা একটা ব্রাউজার থেকে ইউজ করা যাবে, যে পারচেজ করছে সেই ইউজ করতে পারবে। এবং হচ্ছে মানে এটা লাইভ করলে দেখা যাবে অনেকে জয়েন করে ফেলবে, লাইভ লিংক অনেককে দিয়ে দিবে। সো এই কারণে আমরা এগুলো লাইভ করব না। এগুলো আমরা হচ্ছে এক্সক্লুসিভনেস রাখার জন্য বা প্রাইভেসির জন্য আমরা এগুলো রেকর্ডেড কোর্স করব। বাট ওই রেকর্ডেড কোর্সগুলা আপনারা হচ্ছে ওই মানে খুব ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এবং আমি ছোট ছোট স্লট করে করে একটা চ্যাপ্টার ওয়াইজ করব। ধরেন আমরা নিট সিলেকশন নিয়ে কথা বলতেছি, এটার আরো 5টা চ্যাপ্টার আছে। ওই 5টা চ্যাপ্টার করে ওইগুলোর মধ্যে ছোট ছোট ভিডিও থাকবে, যেমন ধরেন 10 মিনিটে একটা ভিডিও, 15 মিনিটে একটা ভিডিও। সো এরকম সিকোয়েন্স ওয়াইজ ভিডিও থাকবে। আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর যদি কোথাও না বুঝেন, আপনি আপনার যে কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে তাকে আপনি আস্ক করবেন, সে আপনাকে হেল্প করবে। এবং ডাইরেক্টলি যদি আমাদের সাপোর্ট টিমের সাথে কানেক্ট হতে হয় সেখানে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে আপনি এটা সলভ নেবেন, মানে হেল্প নেবেন কোথায় বুঝেন নাই। সো ব্যাপারে হেল্প করবে আর কি। আর আমি উইকলি একদিন আমার প্ল্যান আছে যে আমি হচ্ছে সবার সাথে জুমে একটা সেশন করব, সেখানে আমি লাইভ মানে এই উইকে আপনারা যা যা শিখছেন সে ব্যাপারে কি কি হবে এটা একটু সামারাইজ করব। আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা নিয়ে হয়তো আলোচনা করব। সো ওয়ার্কশপ বেসিক্যালি এভাবে হবে। এগুলা ক্লাস কত ঘন্টা হবে এটা ওইভাবে বলা যাবে না। এগুলো হচ্ছে ক্লাস যত ঘন্টা বানাইতে হয় তত ঘন্টায় আমরা বানাবো, যেহেতু রেকর্ডেড ক্লাস। সো কোনো প্যারা নাই। আমরা বেসিক্যালি রেকর্ডেড বানানো এটাও একটা কারণ যে বড় ক্লাস হইলেও যেন সমস্যা না হয়, যেহেতু ছোট ছোট ভিডিও করে দিব, 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও থাকবে। সো এগুলো আপনি একটা একটা করে দেখে নেবেন। আচ্ছা, তারপরে রেকর্ড থাকবে কিনা এটা তো পাইছেন অ্যান্সার। 15 তারিখ থেকে ক্লাস কখন হবে, যেহেতু রেকর্ড ভিডিও, সো কখন হওয়ার কোনো কিছু নাই। আপনার পোর্টালে ঢুকলে আপনি ক্লাস দেখতে পারবেন, কিন্তু সব ক্লাস একসাথে আমি দিব না। কারণ হচ্ছে সব ক্লাস একসাথে দিলে আপনি একদিন একদম মুভি যেভাবে দেখে, মানে একটা ড্রামা সিরিজ যেভাবে দেখে সেভাবে আপনি ড্রামা সিরিজের মতো সব দেখে ফেলবেন, দেখে কিছুই শিখবেন না। সো এই জন্য ড্রামা সিরিজের মতো যেন দেখতে না পারেন, এভাবে দিব না। আমরা একটা একটা ভিডিও পাবলিশ করব। ভিডিও আমাদের অনেক রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। সো তারপরেও সবগুলো একসাথে আপলোড করব না, আমরা একটা 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 করে আমরা মানে আপলোড করবো আর কি।
সো উইকলি প্ল্যান আছে যে হয়তো 3টা ভিডিও আপলোড করব, মানে 3টা চ্যাপ্টার আপলোড করব। সো ওইগুলো আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং উইকের যে আরেকটা ক্লাস থাকবে মানে লাইভ ক্লাস, ওইটা হবে লাইভ ক্লাস। ওই লাইভ ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব এই সপ্তাহে যে জিনিসপত্রগুলো শিখছেন সেখানে কোনো ইস্যু আছে কিনা, বা থাকলে সেটা আমি লাইভে আপনাদের অ্যান্সার দিব। ওকে, আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে একটা ডোমেনের আন্ডারে একাধিক ওয়েবসাইট বা একাধিক ল্যান্ডিং পেজ করা যায়। আচ্ছা, একটা ডোমেনের আন্ডারে একাধিক ওয়েবসাইট করা যায় না। একটা একটা ওয়েবসাইটের আন্ডারে মানে একটা ওয়েবসাইটের এগেইনস্টে 4-5টা ডোমেন অ্যাসাইন করা যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন stepup.com, stepup.com.bd, এটা দিয়ে যদি আপনি আসেন তাহলে স্টেপআপের ওয়েবসাইটে আসবেন। আপনি stepup.com লিখে সার্চ করলে ওই স্টেপআপের ওয়েবসাইটে আসবেন। stepup.net দিলে স্টেপআপের ওয়েবসাইটে আসবেন। এমন করা যাবে, এরকম করা যায়, কিন্তু একটা ডোমেন দিয়ে 4-5 ওয়েবসাইটে পাঠানো যায় না। আশা করি বুঝতে পারছি। যেমন facebook.com দিলে ফেসবুকে যায়, আবার এখানে দেখায় আপনাকে, যেমন যদি আমি fb.com দেই তাহলে ফেসবুকে যাবে, এই facebook.com এ গেছে। আবার আমি যদি facebook.com এ যাই তাহলে আবার ফেসবুকে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি 2টা ডোমেইন একটা আন্ডারে দিতে পারছেন, কিন্তু একটা ডোমেইনের এগেইনস্টে 2টা ওয়েবসাইট দেওয়া সম্ভব না, এটা টেকনিক্যালি পসিবল না। আচ্ছা, ওকে, ল্যান্ডিং পেজ নাকি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা উচিত, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, এই ব্যাপারটা খুব সেনসিটিভ, এটা নিয়ে আমি আলোচনা করতে সময় লাগবে, এবং হচ্ছে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ ল্যান্ডিং পেজ সম্পর্কে আপনাদের একটা ভুল ধারণা আছে। আজকে ভাই এটা একটু ক্লিয়ার করি নাকি একটু সময় যাবে? কতক্ষণ আছে ক্লাসের? আচ্ছা, এই প্রশ্নটা আমি সবার লাস্টে দিব। আচ্ছা না, এই প্রশ্নের উত্তরটা দিয়েই যাই, আর বেশি প্রশ্ন হ্যাঁ নাই। সময় আছে, আপনি কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু দেই, এটা একটু সময় লাগবে বাট একটু দেই। প্রথমত, আপনারা এই ল্যান্ডিং পেজের যে সংজ্ঞাটা, এটাই আপনারা যেটা জানেন, মানে আপনাদের আমি দেখছি তো ল্যান্ডিং পেজটা কি, ওই ল্যান্ডিং পেজে যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা আসলে ভুল। আপনারা একটা ল্যান্ডিং পেজ বলতে বোঝায় কি, যে পেজটার মধ্যে আপনার অফার সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা থাকবে, এবং কোডিং স্টপ হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। এমন হ্যালো, করতেছে টেকনিক্যাল জিনিসগুলো বুঝলাম না। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই ল্যান্ডিং পেজে যে সংজ্ঞাটা, ল্যান্ডিং পেজ হচ্ছে বেসিক্যালি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস ওই ব্যাপারে একটা পেজের ডিটেইল আলোচনা থাকবে, এবং খুব সুন্দরভাবে ওটার বর্ণনা থাকবে, যেটা দেখে একজন কাস্টমার খুব সহজে বুঝতে পারবে যে আপনি কি অফার করতেছেন তাকে, এবং এটা কিভাবে কিনতে হবে, এই পুরা জিনিসটা থাকবে, এবং সে এটা দেখে কেনার সিদ্ধান্ত নিতে পারবে, তাই না? এটা হচ্ছে ল্যান্ডিং পেজের মূল ডেফিনেশনটা। সো আপনি ল্যান্ডিং পেজ বানাইলেন, এটা সমস্যা নাই, কিন্তু এই ল্যান্ডিং পেজের আপনি মানে বাংলাদেশে যেসব ওয়েতে ল্যান্ডিং পেজ চলে, সেই ল্যান্ডিং পেজ আর ওই ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন, ল্যান্ডিং পেজ আপনি মানে বাংলাদেশে হচ্ছে আপনারা যেসব ল্যান্ডিং পেজ দেখেন, একই রকম দেখবেন যে আপনারা যে ফেসবুকে অ্যাড যায়, ওই অ্যাড গুলা ক্লিক করে করে দেখবেন অলমোস্ট সবার ক্ষেত্রে একই রকম একটা প্রসেস, কার্ট ফ্লো দিয়ে একটা ল্যান্ডিং পেজ তারা বানাইছে। এখানে তাদের প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কিছু কথা বলছে। একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন একটা টাইমে যে এখানে একটা চেকআউট বক্স পাবেন, ওইখানে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি একদম চেকআউট করে ফেলতে পারতেছেন। সো এইটা বেসিক্যালি বাংলাদেশ প্রেক্ষাপটে হয়, মানে ওয়ান পেজ চেকআউট, মানে একই পেজে আপনার প্রোডাক্ট নিয়ে আলোচনা, এবং ওই পেজেই আপনার নাম, ইমেল, তারপরে হোয়াটএভার যেগুলো দেওয়া লাগে, দেওয়ার পরে ডাইরেক্ট আপনি এসএসএল কমার্স বা ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার রিসিভ করে ফেলতেছেন। সো এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিতে আপনারা যারা কাজ করেন, মানে যারা এই স্ট্র্যাটেজিতে কাজ করে, তারা হয়তো এই সাময়িকভাবে ভালো করতেছে, বাট ফিউচারে তারা প্রবলেমে পড়বে, একদম গুরুতর প্রবলেমে পড়বে। কেন পড়বে এটা আমি একটু বলি। যেমন হচ্ছে আগে তো মানে এই যারা এই কাজগুলা করে, খেয়াল করবেন, এরা কিন্তু কিছুদিন আগে যারা এই কাজগুলো করে বা এগুলা যাদের থেকে শিখছে আর কি, তারা দেখবেন শুধু মানে মেসেজ অ্যাড দিয়ে চালাইতো, ওয়েবসাইটে যাইতোই না। এখন তারা এই ওয়েবসাইটটা ইউজ করে কি পারপাসে, জাস্ট ওই যে এতগুলা মেসেজ আসতেছে, ওই মেসেজটার হ্যাসেল কমানোর জন্য, অর্ডার নেওয়ার প্রসেসটা স্মুথ করার জন্য তারা এই কাজটা করতেছে। কিন্তু
আমরা ওয়েবসাইট কেন ইউজ করি, আমি যে ক্লাসে বুঝালাম আপনাদেরকে আমরা কেন ইউজ করব, আমরা কিন্তু এটা একটা যে মানে একটা পার্ট যে আপনার অর্ডার অটোমেশন হবে, এছাড়াও কিন্তু সবচেয়ে মেজর রোল প্লে করে কি ভাইটাল রোলটা প্লে করতেছে ফেসবুক, মানে ফেসবুক এর অ্যাড এর পারফরমেন্স ইনক্রিজ করার জন্য আমরা এটা করি, তাই না? সো ওদের ক্ষেত্রে ওরা কিন্তু ফানেলের অনেক বড় জিনিস হারায় ফেলে, যার কারণে অ্যাড অপটিমাইজেশনে অনেক ইস্যু হয়। সো এগুলা দেখবেন যে এই যে আমি আজকে ক্লাসে কথা বলতেছি এটা নিয়ে, দেখবেন যে এখন থেকে হয়তো অনেকে চেঞ্জ করবে, দেখতেছি যে অনেক কিছু আমাদের এই বুট ক্যাম্পের অনেক কিছু অনেকে দেখি অ্যাপ্লাই করতেছে, সামনে যখন আসে তখন দেখি যে না ওরা অনেকের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে। সো এটা দেখে ভালো লাগে। সো এটাও আমি মনে করি যে আজকের এই কথা বলে এটাও আপনারা চেঞ্জ করেন যারা শুনতেছেন, আদারওয়াইজ আপনারা বিজনেসের খুব অনেক সেন্সিটিভ পার্ট আপনারা মিস করেন। যেমন ধরেন একটা ল্যান্ডিং পেজের মেইন যে মানে একটা মানে উদাহরণ যদি দেখতে চান, এক্সাম্পল পারফেক্ট এক্সাম্পল দেখতে চান, তাহলে এটা হচ্ছে যে stepupworkshop.net এ আসবেন। এখানে দেখেন আমাদের সার্ভিস সম্পর্কে আমরা আলোচনা করছি, মানে ডিজাইন এত সুন্দর না, ডিজাইন সুন্দর হওয়া ম্যাটার করে না, বাট এটা মার্কেটিং ফ্রেন্ডলি কিনা সেটা ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু ঠিকই মার্কেটিং ফ্রেন্ডলি এটা কি করছি, আমি চাইলে এই পেজে চেক আউট করাই ফেলতে পারতাম না, আমি তো পারতাম এই পেজে চেক আউট করাই ফেলতে পারতাম, আমি কেন এখানে করাই নেই? এখানে না করানোর কারণ, আমি যদি এখানে চেক আউট করাই ফেলি তাইলে ফেসবুক বুঝতে পারবে না যে এটা কি মানে কন্টেন্ট ভিউ হলো না এটা পারচেস হলো, আমি সেপারেট আমি এগুলো ট্র্যাক করতে পারবো না, সমস্যা হবে। সো আমি যে সেপারেট ওয়েতে ট্র্যাক করতে পারতেছি না, তাতে কিন্তু এখানে ইস্যু ক্রিয়েট হচ্ছে, মানে ফেসবুক ডেটা পাচ্ছে না। তার মানে কি ওই যে আমার ফেসবুকের যে বেনিফিটটা আমার ওয়েবসাইট থেকে নেওয়া উচিত ছিল সেটা আমি নিতে পারি না, আমার অ্যাড প্রপারলি অপটিমাইজ হবে না, ফেসবুক বুঝতে পারবে না এক্স্যাক্টলি কি কি ঘটতেছে। আমি কয়েকটা ইয়া দিয়ে বলি, কিছু মেট্রিক্স দিয়ে বলি। যেমন ধরেন একটা অর্ডার কমপ্লিট হওয়ার আগের কাজগুলা কি, মানে একটা অর্ডার কমপ্লিট হওয়ার প্রিভিয়াস ওয়ার্ক গুলা কি। আমি যদি প্রিভিয়াস ওয়ার্ক গুলা দেখাই, প্রথমে একটা প্রোডাক্ট আপনারা ভিউ করেন, মানে একটা ওয়েবসাইটে আগে যান। আমি উদাহরণ দিয়ে দেখাই, আদারওয়াইজ বুঝবেন না। ধরেন আমি বাটার ওয়েবসাইটে গেলাম, স্টেপ গুলা খেয়াল করেন। আমি প্রথমে আসলাম বাটার ওয়েবসাইটে, তো এটা 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 কি মানে এই সেশনটাকে ফেসবুকের ভাষায় কি বলে, এটাকে বলে হচ্ছে পেজ ভিউ, এটাকে বলে পেজ ভিউ। এখানে যদি যান আপনি দেখতে পারবেন যে পেজ ভিউ, এটা হলো পেজ ভিউ নামে একটা ইভেন্ট ফায়ার হইলো। আচ্ছা, এরপরে যদি আমি কোন একটা প্রোডাক্টে ক্লিক করি, আচ্ছা আমার এখানে নেট স্লো নাকি বুঝতেছি না, আজকে ভাই বাফার হচ্ছে আমার এখানে ঠিকভাবে না যাচ্ছে? না, বাফার হচ্ছে না, সাউন্ড সাউন্ড ঠিক মতো আসতেছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে বাটার ওয়েবসাইট লোড হইতে মনে হয় একটু সময় নিচ্ছে আমার এখানে। এই জন্য আমি বেসিক্যালি মোবাইল থেকে নেট দিছিলাম, আমার এখানে ইন্টারনেট খুব ঝামেলা করতেছে ইদানিং, আর ক্লাসগুলো নিতে হয় বাসা থেকে যেহেতু রাত হয়ে যায়। সো এখানে মেইন ইস্যুটা। ওকে, যখন আমরা এখানে যাবেন তখন এটা হবে হচ্ছে পেজ ভিউ। যখন কোনো প্রোডাক্টের উপর ক্লিক করবেন আপনি, ধরেন আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, যখন ওই প্রোডাক্টের উপর ক্লিক হবে, কি রে ভাই এরকম করতেছে কেন? আচ্ছা আমি একটা অন্য ওয়েবসাইটে যাই। আচ্ছা আমি খাসফুডে যাবো, আচ্ছা খাসফুডে যাওয়া দরকার না, আমি ইয়াতে যাই। কি জানি আমাদের ওয়েবসাইটের নাম ছিল কি জানি, ঢাকা শপ মনে হয়েছিল না? আর সেটার নাম ছিল ঢাকা শপ। ওকে, ঢাকা শপে গেলাম। সো ধরেন আমি ঢাকা শপে গেলাম, ঢাকা শপে যাওয়ার পরে এখানে কি ইভেন্ট ফায়ার হইলো, পেজ ভিউ ফায়ার হইলো। যখন আমি প্রোডাক্টে ক্লিক করলাম তখন কি ফায়ার হইলো, আচ্ছা নেট তো প্রবলেম নাই, বাটার ওয়েবসাইটে লোড করতেছে আমাদের, এটা তো খুব সুন্দরভাবে চলতেছে, প্রবলেম তো বাটার ওয়েবসাইটে। আচ্ছা, তো এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন একটা ইভেন্ট ফায়ার হলো, নাম কি ভিউ কন্টেন্ট। সো এই ভিউ কন্টেন্ট মানে দেখেন দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে, একটা পেজ ভিউ, মানে প্রথম যখন একজন মানুষ ওয়েবসাইটে আসে তখন হয় পেজ ভিউ, তারপর হয় ভিউ কন্টেন্ট। যখন আমি অর্ডার করুনে চাপ দিলাম তখন এখানে আরেকটা ইভেন্ট ফায়ার হবে, তখন এখানে চেকআউট ফায়ার হওয়ার পরে এখানে যে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এখন আমি যখন আমার ইনফরমেশন দিয়ে এটা অর্ডার প্লেস করে ফেলবো, সাপোজ ধরেন আমি অর্ডার প্লেস করলাম, তখন কি ফায়ার হবে, পারচেস ফায়ার হয়েছে, তাই না? এখন ফায়ার হয়েছে পারচেস। ওকে, তো এই যে এই ইভেন্ট গুলো ফায়ার হলো, জাস্ট একটা মিনিট সরি, আমি জাস্ট একটু এখানে বলি যে যে জিনিসগুলো ফায়ার হলো, প্রথমে কি হলো পেজ ভিউ, তারপরে কি হলো ভিউ কন্টেন্ট, তারপরে হইলো অ্যাড টু কার্ড, এরপরে আরেকটা ইভেন্ট ফায়ার হয়। আর এই ইভেন্ট গুলোর ব্যাপারে আপনি আরো ডিটেল জানতে পারবেন ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্ট, এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এখানে ফেসবুকের সকল ইভেন্ট পেয়ে যাবেন। এই যেখানে যান,
এই যে অ্যাড টু কার্ট, এখানে প্রত্যেকটা ইভেন্ট আছে, যেমন অ্যাড পেমেন্ট ইনফো, এটা বাংলাদেশে হয় না, ইন্টারন্যাশনালি হয়। অ্যাড টু কার্ড হইলো, তারপর হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট, এটাও দরকার আছে, এটাও ঘটে। অ্যাড টু উইশ লিস্ট, তারপরে আরেকটা কি আছে এখানে, ইনিশিয়েট চেকআউট হয়। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি যে পার্টটা দেখাইতেছি এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কথা বলতে সময় লাগবে, জন্য আমি এটা ইগনোর করতেছিলাম, বাট এখন এটা দেখাই দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অ্যাড টু উইশ লিস্টটাকে আমি সরাই দিই, এটা একটু নিচে নিয়ে আসি, এটা ফ্লোর বাইরে। ওকে, অ্যাড টু উইশ লিস্ট, তো এই কয়টা ইভেন্ট কিন্তু বেসিক্যালি হয় আর কি। সো আমি এগুলাকে, আরে বড় করা যাচ্ছে, ওকে। আচ্ছা, এই পেজ ভিউ যেটা, এটা প্রথমে ঘটে, তারপরে ভিউ কন্টেন্ট। এখন দেখেন, আমাদের যদি ডিজায়ার মানে মেইন গোলটা কি, পারচেস, তাই না? এই পারচেস ফেজ মানে একজন অডিয়েন্স পারচেস হবে কিনা, যেমন ধরেন আমি একটা সংখ্যা বসাই এখানে, তাহলে এই সংখ্যা বসায় বুঝালে সুবিধা হবে বুঝতে। ধরেন ধরেন 100 মানুষ আপনার ওয়েবসাইটে আসলো টোটাল, আসার পরে ভিউ কন্টেন্ট করলো সাপোজ 20 জন, মানে আপনার প্রোডাক্টে ক্লিক করলো 20 জন। এই 20 জনের মধ্যে কার্টে অ্যাড করলো ধরেন 5 জন, 5 জন মানুষ কার্টে অ্যাড করলো। তারপর ইনিশিয়েট চেকআউট, একদম চেকআউট পেজে গেল ধরেন 2 জন। তারপরে পারচেস কমপ্লিট করলো হচ্ছে 1 জন, তাই না? সংখ্যাটা খেয়াল করেন, এরকম হইলো। আচ্ছা, যদি এরকম হয় সংখ্যাটা, তাইলে এই পারচেস হওয়ার প্রিভিয়াস সাইন কি, মানে এই কমপ্লিট হওয়ার পূর্বের সাইন কি? পূর্বের সাইন তো এইগুলা, তাই না? ফেসবুক সবসময় পারচেসের ডেটা দিয়েই আপনার অ্যাড অপটিমাইজ করে না, ফেসবুক এগুলা দিয়েও অ্যাড অপটিমাইজ করে। ফেসবুক যখন দেখতে পারে যে আপনার অনেক বেশি পরিমাণে অ্যাড টু কার্ট হচ্ছে, মানে আপনার ওই অডিয়েন্স, যে অডিয়েন্সের কাছে ফেসবুক অ্যাড প্লেস করতেছে ওখান থেকে প্রচুর অ্যাড টু কার্ট হইতেছে, তখন ফেসবুক আপনার অ্যাডকে, ওই অডিয়েন্সকে সে পারফেক্ট মনে করে এবং ওদের কাছে বেশি বেশি অ্যাড অপটিমাইজ করতে থাকে। আপনার তো সেল হয় নাই, বাট আপনার অ্যাড টু কার্ড হয়েছে, তখন ফেসবুক ওই অ্যাড টু কার্ডের যে টাইপের মানুষ কার্টে অ্যাড করতেছে ওদের সামনে বেশি বেশি অ্যাড প্লেস করবে। প্লেস করলে মানে এটা হচ্ছে পারচেস হওয়ার পূর্বের সাইন, এর আগের সাইনটা এটা, মানে আগের হচ্ছে কি বলে, মানে অনেক তুফান হওয়ার আগে, যদি অনেক ঝড় বৃষ্টি হয় তার আগের, আমরা কেমনে বুঝি ঝড় বৃষ্টি হবে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে মানে একদম অন্ধকার হয়ে যাবে, মনে হবে যে একদম মানে কি বলে, মেঘ দিয়ে আকাশ একদম ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে, তারপর অনেক বাতাস ছুটতে পারে, অনেক জোরে বাতাস আসতে পারে, তারপরে আপনার ওই যে বিদ্যুৎ চমকাইতে পারে, তারপরে মানে এই জিনিসগুলো হচ্ছে মানে বৃষ্টি আসার আগের সাইন, মানে একটা তুফান বা ঝড় তুফান হওয়ার আগের সাইন হচ্ছে এগুলা। তো এই সেল হওয়ার আগের সাইন হচ্ছে এই অ্যাড টু কার্ড হওয়া, ভিউ কন্টেন্ট হওয়া, ইনিশিয়েট চেকআউট হওয়া। সো এই জিনিসগুলো যখন ফেসবুক দেখে, তখন এই টাইপের অডিয়েন্সের কাছে বেশি বেশি অ্যাড প্লেস করতে থাকে এবং সে মানে আলটিমেটলি দেখা যায় পারফেক্ট অডিয়েন্সের কাছে অ্যাড যাচ্ছে। ফেসবুক যত বেশি ডেটা পাবে তত দ্রুত অ্যাড অপটিমাইজ হবে। এখন যদি আপনি শুধু পারচেসের ডেটা ফেসবুক পায়, তার মানে কি সে কম ডেটা পাচ্ছে। 100 জনের মধ্যে মাত্র 1 জন মানুষ কিনছে, তার মানে কি? তার মানে ওই একজনের মতো সে যখন মানে ম্যাচ করাতে যাবে তার ডাটাবেজে, তখন ওই ম্যাচিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, মানে এটা পারফেক্ট হবে না। কিন্তু সে যদি 20 জন মানুষের মতো মানুষ খুঁজে, তাইলে অনেকটা কাছাকাছি মানুষ পেয়ে যাবে। আমি মনে বুঝাতে পারলাম না পার্টটা, এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, আমি জানি না এটা কি আপনারা ধরতে পারছেন কিনা। ব্যাপারটা হইতেছে ফেসবুক যত বেশি ডেটা পাবে তত দ্রুত আপনার অ্যাড অপটিমাইজ হবে। এখন দ্রুত অপটিমাইজ করতে হলে আপনি সেলের ডেটা বেশি দিতে পারবেন না, এটা সম্ভব না, সেল তো কম হয়। তার মানে এই সেলের প্রিভিয়াস ডেটাগুলো ইম্পর্টেন্ট আপনার জন্য। সো আপনি যখন এই অন্যান্য ফরম্যাটে অ্যাড রান করতেছেন তখন হচ্ছে না। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই, সরি, এটার নাম হচ্ছে, একটা কোম্পানির নাম আমি প্রমোট করবো, হচ্ছে প্রমোট করে দিই, নাম হচ্ছে আই প্রোটেকশন বিডি মনে হয় না, আমি একটা কোম্পানিটা প্রমোট করেই দিচ্ছি, সরি। আমি জানি না ওরা কি চেঞ্জ করে ফেলছে কিনা, আমি অনেকদিন আগে দেখছিলাম এটা। ইয়েস, ওকে, এইটা হ্যাঁ এরকমই রাখছে। আচ্ছা, এইটা এই আই প্রোটেকশন বিডির যে ভাই আছে, আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে আপনি এই জিনিসটা নিজে রিয়েলাইজ করতে পারতেছেন, হয়তো বা এটা অ্যাপ্লাই করেন আপনি। প্রথমত আমি যে জিনিসটা বুঝাতে চাইছি, ওরা কিন্তু এখানে বুঝাইছে, আমি একটা ফ্রি প্রমোশনও করতেছি ওদের, যাক সমস্যা নাই। এখানে ওনারা হচ্ছে ওনাদের অফার সম্পর্কে বলছে, আর ওয়েবসাইট দেখেন কত স্লো, হ্যাঁ ওয়েবসাইট কিন্তু মারাত্মক স্লো, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি করা, বাট এত বেশি স্লো খেয়াল করেন, কিন্তু এটা কত ফাস্টার দেখছেন, সব কত ফাস্টার, আর এটা কত স্লো। একটা ল্যান্ডিং পেজ এত স্লো হলে কেমনে, এই কত স্লো, এখনো লোড হচ্ছে। আচ্ছা,
মানে আমার ইন্টারনেট ইস্যু মনে করতেছিলাম, বাট আমার ইন্টারনেট ইস্যু হইলে কিন্তু লাইভ আপনারা দেখতে পারতেন না। আর হচ্ছে এই যে আমার ঢাকা সব কিন্তু খুব ফাস্ট লোড হচ্ছে, খেয়াল করছেন? এটা কিন্তু স্লো না, এটা খুব ফাস্ট হচ্ছে, তার মানে এটা এখনো লোড হয়ে শেষ হয়নি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে দেখেন কি করছে, এখানে হচ্ছে ওনারা কিছু জিনিসপত্র বলছে, অফার শেষ হচ্ছে, প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে মনে হয়, এখানে কিছু রিভিউ আছে, সব আছে। এই যে এখানে এসে অর্ডারটা এখানে প্লেস করাই দিছে, আপনার নাম, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার ঠিকানা, তারপরে প্লেস অর্ডার, তারা এখানেই অর্ডারটা প্লেস করাই ফেলছে, তাই না? এখন এখানেই যদি অর্ডার প্লেস হয়, তাহলে এটা কি হিসেবে কাউন্ট হয়েছে? ফেসবুক এটাকে কি হিসেবে কাউন্ট করবে? ইভেন্ট। ধরেন আপনি ইভেন্ট কাউন্ট করেন, এটা তো মানে ভিউ কন্টেন্ট করাতে পারেন, পেজ ভিউ করাতে পারেন, এর চেয়ে বেশি তো পারেন না। সো আপনি ধরেন আপনি করালেন ভিউ কন্টেন্ট দিয়ে, আমি মনে করলাম আপনি করাইছেন, সমস্যা নেই, ভিউ কন্টেন্টই করানো উচিত। তো ভিউ কন্টেন্ট করাইলেন, তো ভিউ কন্টেন্টের পরে অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট, এই দুইটা তো মিস গেল। এই দুইটা মিস গেলে তো ই কমার্সের আপনি স্ট্যান্ডার্ড জিনিস মেনটেন করলেন না। এই দুইটা যখন মিস গেছে, ফেসবুক ওই দুইটা ডেটা পায় নাই, তাহলে আপনার অ্যাড প্রপারলি অপটিমাইজ করতে পারে নাই। আপনি তো এই ইনফরমেশন গুলো দিয়ে যখন সাবমিট দিবেন, তখন তো আপনি তাকে পারচেস ফিগার মানে পারচেস আপনি কনফিগার করাই ফেলবেন, তাই না? তখন অ্যাড টু কার্ট কই গেল? ওটা মিসিং হইলো। ইনিশিয়েট চেকআউট মিসিং হইলো, জাস্ট ডাইরেক্ট পারচেস হয়ে গেল। সো এতে ওই যে পূর্বের যে আভাস, এটা পাচ্ছে না ফেসবুক। পূর্বের আভাস না পাইলে ডেটা কম, ফেসবুক অপটিমাইজেশন করতে সমস্যা ফেস করবে। আশা করি বুঝাতে পারছি। সো এই প্রসেসটা যারা ফলো করে এটা দেখবেন সবাই করে, মানে এই যে আমি যে প্রসেসটা বলছি, আপনারা আজকে সার্চ দিবেন, বাংলাদেশের যারা মোটামুটি আপনাদের সামনে ব্যবসা করে অনলাইনে, এদের ম্যাক্সিমাম এই প্রসেসটা ফলো করে। আর বিশেষ করে আপনি দেখবেন এই জিনিসটা বাংলাদেশে যে মানে ট্রেন্ডটা ছড়াইছে, মানে এই ওয়েতে বিজনেস করার, এই ওয়েতে ল্যান্ডিং পেজ বানানোর যে প্রসেসটা মানে বাংলাদেশ মার্কেটে পরিচয় করাই দিছে। আমি ওই নাম মেনশন করতে যাচ্ছি না, বাট বাংলাদেশে কোনো একজন মেন্টর এই কাজটা করছে। সো উনি এটা কি বুঝে করছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট এই সিম্পল জিনিস ওনার মাথায় আসা উচিত ছিল যে আমি যখন এখানে আমি চেক আউট করাই ফেলতে পারতেছি, তখন আমার চেক আউট করাই ফেলতেছি, সমস্যা নাই, কিন্তু ফেসবুক এই দুইটা ইভেন্ট পাচ্ছে না। এই দুইটা ইভেন্ট না পাওয়া মানে আমি কিন্তু অনেক লস করতেছি, যেগুলো লসের কোনো, আমি তো মাত্র কয়টা বললাম, আরো অনেক আছে। আমি ক্লাস আলোচনা করলে আরো 1 ঘন্টা বলতে পারবো যে এই দুইটার কি কি বেনিফিট আছে, আরো 1 ঘন্টা বলা যাবে। এই অ্যাড টু কার্ট দিয়ে আপনি যে লুকালাইক অডিয়েন্স বানাইতে পারতেন, এটা কি বানাইতে পারবেন? এই লুক কি বানাইতে পারে? উনি কি চাইলে অ্যাড টু কার্ডের লুকালাইক অডিয়েন্স বানাইতে পারবে? পারবে না তো। অ্যাড টু কার্ডের রিটার্গেট বানাইতে পারবে? পারবে না। উনি ওই ভিউ কন্টেন্টকেই করতে হবে বা পেজ ভিউকেই করতে হবে, উনি কিন্তু বাকি পার্সোনালাইজড করতে পারতেছে না। অ্যাড কিন্তু পার্সোনালাইজড হচ্ছে না। সো এই যে পার্সোনালাইজড থেকে উনি মিস করতেছে জাস্ট এই দুইটার জন্য। সো আপনাকে কিন্তু ওইগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখেই কাজগুলো করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন আপনারা এই ল্যান্ডিং পেজের যে এই যে কনসেপ্ট, এই যে স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আপনারা শিখছেন, জানছেন কোন একটা কমিউনিটি থেকে বা কোনো একটা মেন্টর থেকে বা হোয়াটএভার যেখান থেকেই। সো এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন না। এরকম আপনি সুন্দর একটা পেজ বানান, কোনো সমস্যা নাই তো। পেজ বানায় আপনি কি করেন, এখানে আইসা এই যে অর্ডার করুন যে লেখা আছে, কই জানি লেখা আছে অর্ডার করুন, এই যে অর্ডার নাও, এই অর্ডার নাও ক্লিক করার পরে এখানে নামায় দিবেন কেন? না নামে একটা নতুন পেজে নিয়ে যান, তাহলে তো আপনি ট্র্যাক করতে পারেন। যেমন আমি করছি, খেয়াল করেন, এই যে এখানে আসার পরে জয়েন ওয়ার্কশপ, আমি তো এখানে ক্লিক দিলে নামায় দিতে পারতাম। এটা নামায় দেওয়ার কিছু কারণ আছে। নামায় দেয় কেন জানেন? নামায় দেওয়ার ওদের কিছু লজিক আছে, ওই লজিকটা আমি পরে দিচ্ছি। এই জয়েন ওয়ার্কশপে ক্লিক করলে দেখেন আমি কিন্তু ঠিকই আপনাকে নিয়ে গেছি একটা পেজে নিয়ে গেছি, এবং এই পেজে কিন্তু আমি ওকে ট্র্যাক করছি ভিউ কন্টেন্ট হিসেবে। সো এখানে আবার সে যখন পে নাওয়ে ক্লিক করছে, তখন কিন্তু আমি আবারও তাকে ট্র্যাক করছি। খেয়াল করেন, আমি যখন এই যে পে নাওয়ে ক্লিক করছে, তখন আমি তাকে এগেইন ট্র্যাক করছি, ট্র্যাক করে আনছি চেক আউটে। কেন? আমার এত কিছু করানোর কি দরকার ছিল? আমি তো চাইলে মানে একসাথে এই ফর্ম ওখানে দিয়ে করাই ফেলতে পারতাম, তাই না? সো আমি কেন এটা এই প্রসেসে করলাম? এই প্রসেসে করার উদ্দেশ্যটাই হচ্ছে আমি যেন প্রপার ট্র্যাকিংটা করতে পারি। সো আপনারাও এইভাবে ল্যান্ডিং পেজ, তো আপনারটা যেরকম আমারটা ওইরকমই, তাহলে আপনি কেন ওটা ফলো করলেন না? আচ্ছা, এখন আসেন যে ওনারা কেন আসলে এই একই পেজে এটা শেষ করে। একই পেজে শেষ করার কারণটা হচ্ছে ওদের ওয়েবসাইট ম্যাক্সিমাম টাইম ওদের ল্যান্ডিং পেজ গুলো আসলে ওইভাবে অপটিমাইজ না, টুকটাক জাস্ট বানায় ফেলছে। এগুলা লোড হইতে প্রচুর টাইম লাগে, খুব বাজে কোয়ালিটির সার্ভার ইউজ করে, যার কারণে ওয়েবসাইট লোড হইতে 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম লেগে যায়। তো এখন যদি আরেক বাটনে চাপ দিয়ে যদি আরো 10 সেকেন্ড ওয়েট করতে হয়, তাহলে তো কাজ সারছে, ক্লায়েন্ট তো দৌড় দিবে। সো যেহেতু ক্লায়েন্ট দৌড়াবে, তো এই কারণে বেসিক্যালি তারা এটা শর্টকাট করার জন্য এই মানে একবারই লোড করায় নিচে এনে এখান থেকে চেক আউট করায় ফেলে। বাট এটা তো সলিউশন না। আপনার একটা প্রবলেম হয়েছে দেখে এটা শর্টকাট সব জায়গায় শর্টকাট চলে না। এটাকে আপনার সমস্যা হচ্ছে ওয়েবসাইটের লোড স্পিড। আপনি লোড স্পিড ঠিক করেন, লোড স্পিড ঠিক করা যায় তো। আমরা করছি না, ওয়ার্ডপ্রেসে করছি না আমরা, কেন? অনেকেই করে, বাংলাদেশে অনেকেই সার্ভিস দেয়, ওদের থেকে সার্ভিস নেন, সার্ভিস নিয়ে এটা ফিক্স করেন, অথবা আপনি নিজে শিখে নেন, শিখে এটা করেন। সো এটা শিখে যখন করবেন তখন এই ইস্যুগুলো হবে না। কিন্তু এই ছোট একটা ঝামেলার জন্য
আপনি ব্যাপারটা এরকম যে পিঁপড়ার মুখ থেকে আপনি চাল নিতেছেন আর ওইদিকে চুরে বস্তা নিতেছেন। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে, আপনি এখানে কত ইম্পর্টেন্ট ডেটা মিস করতেছেন যা চিন্তা করা যায়। এই অ্যাড টু কার্ট ডেটা আর ইনিশিয়েট চেকআউটের ডেটা অনেক 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 ইম্পর্টেন্ট। সো আশা করি বুঝাতে পারছি, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। সো আপনারা যারা ল্যান্ডিং পেজ বানাইতে চান, এই সো কল্ড ল্যান্ডিং পেজ বানায় কাজ করবেন না, এটা আমার সাজেশন। আপনারা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানিয়ে কাজ করবেন। ওই ওয়েবসাইটে দুই একটা ল্যান্ডিং পেজ বানাবেন যদি নিড হয়, যদি দরকার হয়, মনে করেন যে না আমার ওই প্রোডাক্টটাকে একটু আরো ডিটেল এক্সপ্লেন করা দরকার, তাহলে একটা ল্যান্ডিং পেজ বানাবেন, কোনো সমস্যা নেই। ওই ওয়েবসাইটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ বানান, বানানোর পরে কিন্তু এই চেকআউট ফ্লোটা সেম রাখবেন। চেকআউট ফ্লোটা কেমন হবে, আপনার যখন ওই যে এই অর্ডার নাও ক্লিক করবে, এই অর্ডার নাও ক্লিক করলে ওকে আপনি নিয়ে যাবেন চেকআউট পেজে। মানে এটা কি আপনি এই অ্যাড টু কার্ট বাটনে আপনি ওখানে ট্রিগারটা করাবেন, এই অ্যাড টু কার্ট বাটনে যদি চাপ দেয় তাহলে আপনি অ্যাড টু কার্ট মানে ইভেন্ট ফায়ার করাবেন। আর এই পেজ ভিজিট যে করাইছেন এটাকে ফায়ার করাবেন হচ্ছে পেজ ভিউ, সরি কন্টেন্ট ভিউ করাবেন। এটাকে কন্টেন্ট ভিউ করাইতে পারেন, অথবা এটা কন্টেন্ট ভিউ করানোটাই উচিত হবে, এটাকে কন্টেন্ট ভিউ করাবেন যেহেতু আপনি প্রোডাক্টের বিবরণ এখানে দিচ্ছেন। সো এটাকে দিবেন কন্টেন্ট ভিউ, মানে পেজ যখন ভিজিট করবে তখন দিবেন কন্টেন্ট ভিউ। আর যখন অর্ডার নাও ক্লিক করবে তখন আপনি তাকে নিয়ে যাবেন হচ্ছে মানে এই বাটন ক্লিকে আপনি ধরাবেন হচ্ছে অ্যাড টু কার্ট। আর যখন এই চেকআউট পেজে চলে যাবে তখন করাবেন ইনিশিয়েট চেকআউট, এবং যখন পারচেজ কমপ্লিট করে থ্যাংক ইউ পেজে যাবে তখন নেবেন পারচেজ। এটা করালে আর কোনো ইস্যু হবে না। আর এই ডোমেনের মেইন পেজটা এরকম বানানো, এটা কোনো প্রফেশনাল কোনো কিছু হয় না। সো এটা করা উচিত না, এটা কোনো একটা সিঙ্গেল পেজে করা উচিত। যাক, আশা করি বুঝাতে পারছেন, আশা করি বুঝতে পারছেন আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম। আপনারা বেসিক্যালি ওই একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন, বানায় আপনি আপনার অ্যাড চালাবেন, যদি ল্যান্ডিং পেজ নিড হয় তাহলে বানাবেন, আদারওয়াইজ না। আর যারা এখন এগুলা করে ধরেন লাখ লাখ কোটি কোটি টাকা সেল করতেছে, তারা এখন খোঁজ নিয়ে দেখেন, এখন অবস্থা ভালো না। আগে করতে পারতো, ওই লাইভ করেও তো মানুষ অনেক টাকা সেল করতো। তো ওই ওই হিসাব আইনা তো লাভ নেই। বর্তমানে ভালো করতে পারতেছে না, সামনে আরো পারবে না। কারণ ফেসবুক এগুলা যে যার কাছে ভালো ট্র্যাকিং হবে, যে যত স্মার্ট ওয়েতে অ্যাডভার্টাইজিং করবে সে তত ভালো করবে। খুব সিম্পল মেথড, খুব সিম্পল মেথড। আগে এত মানুষ জানতো না, এই যে যেমন আমার ভিডিও দেখে এখন আপনারা হয়তো 1-1.5 2,000 মানুষ বা আরো বেশি মানুষ হয়তো দেখতেছেন, বা আপনারা হয়তো বা পরে ওই যে কি বলে রেকর্ডেড ভিডিও অনেকেই দেখবেন। দেখে আপনারা যখন আপনাদের বিজনেসে এই ওয়েতে অ্যাপ্লাই করবেন, তখন যারা হচ্ছে আপনার এইগুলাতে মনোযোগ দেয় নাই তাদের অ্যাড ফল করা শুরু করবে, ওদের অ্যাড ভালো পারফর্ম করবে না, অলরেডি করতেছে না, সো ফিউচারে আরো করবে না। আচ্ছা, তারপরে যদি বলি এখানে আপনাদের দেওয়া ফ্রি টুলস কি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করা যাবে? আচ্ছা, আমাদের দেওয়া যেসব টুলস এগুলা দিয়ে আপনি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন না, কারণ এগুলো তো লিমিট আছে, তাই না? আপনাকে যদি আমি আনলিমিটেড ওয়েবসাইট দিয়ে দিই তাহলে কেমনে হবে? তবে তবে যদি আপনি মনে করেন যে না ওকে আমি 3-4টা ওয়েবসাইট বানাবো, তখন হয়তো বা আপনাকে দিব। আর যারা এজেন্সি করতে চান তাদের জন্য আলাদা ব্যাপার, মানে আমাদের ওয়ার্কশপের মধ্যে অনেকে আছে এজেন্সি বানাবেন। তো যারা এজেন্সি বানাবেন তাদেরকে আমরা অন্য একটা সলিউশন দিব, কিভাবে তারা আনলিমিটেড ওয়েবসাইটে এগুলো ইউজ করবে। তো তাদেরকে আমরা ওই সলিউশন বের করে দিব, সমস্যা নেই। বাট যারা হচ্ছে এমনিতে যারা ই কমার্স ব্যবসা করবেন, আপনাদের তো আনলিমিটেড ওয়েবসাইট এটা দরকারও নেই। তো আপনাদের যে কটা ওয়েবসাইটে লাগবে সেটা বললে আপনাকে ওইভাবে লাইসেন্স দেওয়া হবে। তবে এখন সবাই যদি ধরেন 10টা ওয়েবসাইটের জন্য চাই, এটা কি সম্ভব? এটা তো দেওয়া সম্ভব না। তো আপনার যদি নিড হয়, অ্যাকচুয়ালি আমরা বুঝি যে আপনার দরকার, আপনি এখনই ইউজ করবেন, তখন হয়তো বা এটা বিবেচনা করব। সো আমার কাছে যে লাইসেন্স যদি বেশি থাকে, এত এত মানুষকে দিতে পারলে আপনার 2-3টা ওয়েবসাইটে দিলে আমার সমস্যা নাই তো। সো ওইটা নিয়ে প্যারা হবে না, আপনারা এটা ইউজ করতে পারবেন। আনলিমিটেড ওয়েবসাইটে আনলিমিটেড ওয়েবসাইট না, আমরা বেশ কিছু ওয়েবসাইট ইউজ করতে দিব। আর যদি আপনাদের আনলিমিটেড কারো ওয়েবসাইটে লাগে, যেমন আপনি এজেন্সি রান করতে গেলে আপনার আনলিমিটেড লাগবে, তো যদি আনলিমিটেড লাগে সেটার কি সলিউশন আছে সেটাও দিব আপনাকে, সমস্যা নেই। সেটার জন্য আবার টাকা দিতে হবে না আপনাকে, ফ্রিতেই সেই সলিউশন দিব, সমস্যা নেই। ওয়ার্কশপ মেম্বারদের জন্য ওখানে ধরেন এইসব সলিউশনের জন্য টুলস কোনো কিছু এগুলো আপনাদের কিনতে হবে না, এগুলো আপনি ফ্রিতেই পাবেন। জাস্ট আপনার ডোমেইন এবং হোস্টিং এই জিনিসটা আপনার কিনতে হবে, কারণ ডোমেইন হোস্টিং তো এটা সেপারেট জিনিস, এটা ওয়ার্কশপের পার্ট না। আমরা কোথাও বলি না যে ডোমেইন হোস্টিং দিব, এটা দেওয়াও যায় না। মানে এটা দেওয়া গেলে আমরা দিতাম হয়তোবা, এই ডোমেইন হোস্টিং দেওয়া সম্ভব না। আপনার ওয়েবসাইটে কয়জন লোক আসছে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন ডোমেইন ডেফিনেটলি দেওয়া সম্ভব না, ডোমেইন আপনারটা আপনি কিনবেন, আপনারটা আমি কিনে দিলে আপনার লস। আর হোস্টিং এর ক্ষেত্রে হোস্টিং তো ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট কত বড়। যদি আপনার ওয়েবসাইট একদম নতুন হয় তাহলে হয়তো যাবে 500 থেকে 1000 টাকা পার মান্থ। যদি আপনার ওয়েবসাইট অনেক বড় হয় তাহলে এমন আছে যে প্রতি মাসে যেতে পারে 50,000। তো ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট কত বড়। আপনার যেমন ধরেন আপনার ওয়েবসাইটে যদি দিনে 10,000 অর্ডার হয়,
তাহলে 1 লাখ ট্রাফিক আসবে। 1 লাখ ট্রাফিক যদি দিনে আপনার ওয়েবসাইট, সরি 1 লাখ না আরো বেশি, 10 লাখ ট্রাফিক আসবে। ওই 10 লাখ ট্রাফিক আসলে আপনার 50, 60, 1 লাখ টাকা আপনার সার্ভার বিলি আসবে। তো এটা কিভাবে দিব, এটা ডিপেন্ড করে। সো সার্ভার আপনার জন্য, সার্ভার আপনার কিনে নিতে হবে। কিভাবে কিনবেন, কোথেকে কিনবেন, সেক্ষেত্রে আমরা হেল্প করবো। আচ্ছা, তারপরে কি আমরা যারা ওয়ার্কশপে জয়েন হতে পারি নাই তাদের জন্য কি কোনো কোর্স আসবে? আচ্ছা, এখন এই ব্যাপারে বলি, আমার তো এর আগে কোনো পেইড কোর্স, মানে আমার আমার এর আগের কোনো পেইড কোর্স নাই। আমি এখন পর্যন্ত কোনো পেইড কোর্স কখনো সেল করি নাই। এই ওয়ার্কশপকে অনেকে কোর্স মনে করে, এটা কিন্তু ভুল ধারণা। ওয়ার্কশপ কিন্তু কোর্স না। ওয়ার্কশপে কোর্স একটা মডিউল, আর এর চেয়ে অনেক ভ্যালু আছে এর বাইরে। আপনারা ওয়ার্কশপের পেজ দেখলে বুঝবেন। সো এই কোর্সের ব্যাপারে আমরা আসলে ওভাবে চিন্তা করি নাই, কিন্তু আপনাদের আসলে প্রচুর রিকোয়েস্ট আছে এই কোর্সের ব্যাপারে। ইনবক্সে তো প্রচুর, গ্রুপেও আপনি অনেক পোস্ট দেখবেন আপনারা, যে এই কোর্সের ব্যাপারে অনেকেই বলে যে অ্যাটলিস্ট ভাই আমাদেরকে এই কোর্স গুলা দেন। এই যে অনেকে বলতেছিল যে ভাই অ্যাটলিস্ট আমরা যারা ওয়ার্কশপে বেশি মানুষজন নিতে পারতেছেন না, অ্যাটলিস্ট এই কোর্স গুলা যেন আমরা শিখতে পারি। আর তাছাড়া ওয়ার্কশপে জয়েন করার একটা পূর্ব শর্ত হচ্ছে আপনাকে একটা বিজনেস দাঁড়া করানোর জন্য রেডি থাকতে হবে। আপনি যদি লার্নিং মোডে থাকেন তাহলে ওয়ার্কশপ আপনার জন্য না। সো অনেকেই আছে যে এখন শিখতে চায়, 1 বছর 2 বছর পরে বিজনেস শুরু করবে। তো তারা আসলে এই কোর্সগুলা থেকে আসলে বঞ্চিত হতে চায় না, তারা এগুলা শিখতে চায়। এখন তারা এগুলো কিভাবে শিখবে সেটা নিয়ে অনেকেই আসলে চিন্তা করতেছে। সো ওদের এই সব কিছু বিবেচনা করে আমরা যেহেতু ওয়ার্কশপ মেম্বারও, আমরা এই যে 15 তারিখ এটা ক্লোজ করে দিব, আমরা আর ওয়ার্কশপে নতুন কোনো জয়েন করার কোনো সুযোগই থাকবে না। এই যে এখান থেকে জয়েন ওয়ার্কশপ, এই বাটনটাই হয়তো থাকবে না। সো যেহেতু যখন এটা থাকবে না, তখন দেখা যাবে যে এই কোর্সগুলোও আলাদা করে কেনার কোনো সুযোগ থাকবে না। এটাই আমাদের আগের প্ল্যান ওয়েস ছিল। বাট সেই অনুযায়ী আমরা দেখলাম যে আসলে অনেক মানুষ আছে যারা আসলে এই লার্নিং থেকে বঞ্চিত হবে। সো আবার এই জিনিসটা কি বলে, এই কোর্সগুলো আবার ফ্রিতে যে আমরা ইউটিউবে আপলোড করব সেটাও পসিবল না। কারণ এই যারা এখানে জয়েন করছে তাদের মধ্যে এই কোর্সগুলোও একটা এক্সক্লুসিভ জিনিস, যেটা ওরা মানে এতগুলো টাকা, মানে 20,000 টাকা দিয়ে জয়েন করছে, যদিও এখানে আরো অনেক বেশি ভ্যালু তারা পাবে। মানে ওয়েবসাইট পাবে, তারপরে অনেক টুলস পাবে। এগুলো পাইলেই তাদের ভ্যালু এর চেয়ে বেশি হয়ে যাবে, যে টাকা দিচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যাবে কোর্স, যেটা এটা বোনাস। তারপরও এই কোর্সটাও একটা মেইন কারণ তারা এখানে জয়েন হওয়ার। সো এগুলো আমরা ফ্রি এখন পাবলিশ করতে পারি না চাইলেও, এগুলো করা নৈতিকভাবে এটা আমাদের নৈতিকতায় বাঁচবে। সো এই কারণে আমরা এই কোর্সগুলা, এগুলো আবার মিস ইউজও হবে, এগুলো ফ্রি দিলে মার্কেটে এগুলো মিস ইউজও হবে। সো এই জিনিসগুলো আমরা সবকিছু বিবেচনা করে, আমরা যেহেতু ওয়ার্কশপে খুব বেশি মেম্বার নিতে পারি না, সাপোর্টের ব্যাপার স্যাপার আছে, তো আমরা এই শুধু কোর্সের পার্টের উপর ডিপেন্ড করে আমি অলরেডি এটা এটা আগে কোনো প্ল্যান ছিল না, এটা নতুন প্ল্যান করতে হয়েছে। সো এটা আমরা হয়তো লঞ্চ করবো, আপনাদেরকে জানাবো। কবে লঞ্চ হবে এটাও জানাবো, এখনো সিদ্ধান্ত হয়নি কবে হবে। সো আমরা বিজনেস একাডেমি নামে একটা নতুন লঞ্চ করব। ওই বিজনেস একাডেমিতে আপনারা এই কোর্স পাবেন, বেসিক্যালি এই কোর্সগুলা পাবেন। এবং এই কোর্সগুলোর জন্য প্রাইজিং এর ব্যাপারেও হচ্ছে একটা ভালো প্রাইজই ধরা হবে। কারণ হচ্ছে মানে এই আমি মানে কি বলে, এইসব কোর্স কখনো সেল না করার একমাত্র কারণও ছিল এটা একটা, যে এগুলোর প্রপার ভ্যালু। ধরেন এইসব কোর্স যদি আমি এখন মার্কেটে 4-5 হাজার টাকায় সেল করা শুরু করি, মানে এগুলো এক একটা কোর্সই আমি সেল করতে পারবো 4-5 হাজার টাকা, মানে মিনিমাম প্রাইস 4-5 হাজার টাকা ধরা উচিত এক একটা কোর্সের জন্য। সো এখানে আমার ধরেন এই আলাদা আলাদা করে যদি আমি সবগুলো শিখাই, শিখলে ভালো করে শিখতে হবে। যদি আমি 16টা কোর্সের জন্য 5,000 টাকা করে প্রাইস ধরি, 80,000 টাকা প্রাইস হয়। এই 80,000 টাকা একজন ব্যক্তির পক্ষে এফোর্ড করা সম্ভব না, নতুনদের জন্য এটা কখনোই পসিবল না। আবার আমি যদি এগুলা মনে করেন যে এগুলা 500 টাকা করে সেল করি, তাইলে ওটা আমার নিজের কাছে মানে এটা কেমন লাগবে, যে আমার কোর্স 500 টাকা, এটা খুব সস্তা মনে হবে, এটা চিপ মনে হবে। সো এটাও একটা ব্যাপার আছে, মানে সস্তা মনে হবে ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে আমি যে ভ্যালু দিচ্ছি ওটার এগেইনস্টে 500 টাকা প্রাইস এটা বসানো যায় না। সো যার কারণে এইগুলা এইরকম প্রাইসেও দেওয়া যাবে না। সো আমি এটা সাবস্ক্রিপশন মডেল করব, অলরেডি যে চিন্তা করছি যে ওখানে এই কোর্সগুলো সহ আরো ফিউচারে কোর্স জয়েন হতে থাকবে, এগুলো সব পাবেন। একবার যদি কিনে ফেলে কেউ, তাহলে এই সব কোর্স সে পেতে থাকবে কন্টিনিউয়াসলি, রেগুলারলি ওর ড্যাশবোর্ডে অ্যাড হতে থাকবে। এবং এটার জন্য আমরা এককালীন একটা চার্জ নিব। তো চার্জটা কত নিব এটা ডিটেল জানাই দিব, তবে এটা মানে 5-6 হাজার টাকা হবে না, তার চেয়ে বেশি হবে। সো এটা আমরা জানাবো আর কি, এটা কত হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা আমরা লঞ্চ করব, এটা ডেট সহ ডিটেল আপনারা জানতে পারবেন কিছুদিন পরে। আমরা ওয়ার্কশপ কাজটাকে শুরু করি, কারণ এই মুহূর্তে ওয়ার্কশপ নিয়ে আমরা অনেক ব্যস্ত। এটা স্টার্ট করি, তারপর হয়তো ওটা করবো আর কি। সো এই কোর্সের ব্যাপারটা বলে ফেললাম, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ওয়ার্কশপকে 3 ক্যাটাগরিতে, আচ্ছা ওই আসগর ভাই,
হ্যাঁ ফাহিম ভাই। হ্যাঁ, ওই বিজনেস একাডেমির ব্যাপারে কি ক্লিয়ারলি বুঝতে পারছে সবাই? হ্যাঁ আপনি তো ক্লিয়ারলি করেই বুঝাইছেন, যথেষ্ট ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা যারা ওয়ার্কশপে জয়েন, সরি এখানে ছিল ওয়ার্কশপকে 3 ক্যাটাগরিতে ভাগ করা, কেউ কি 2 ক্যাটাগরিতে একসাথে থাকতে পারবে? না ভাই, একসাথে থাকতে পারবে না 2 ক্যাটাগরিতে। যেমন ধরেন আমরা একটু দেখাই, এই যে ডিসকর্ড সার্ভারে অলরেডি আপনাদের জন্য বানানো হয়েছে যে মানে বিজনেস সেটআপ, বিজনেস রান এবং বিজনেস স্কেল। অলরেডি আমরা 3টা বানাই ফেলছি কিন্তু। সো প্রথমে বিজনেস সেটআপ, যার বিজনেস এই মুহূর্তে সেটআপ করতে হবে তারা সবাই বিজনেস সেটআপে থাকবে। বিজনেস সেটআপ কমপ্লিট হয়ে গেলে রানে আসবে, রান কমপ্লিট হয়ে গেলে স্কেলে আসবে। আপনারা একজন দুইটা এই চ্যানেলগুলো আপনি দেখতেই পারবেন না, যে সেটআপে আছে তার কাছে রান এবং স্কেল দেখাই যাবে না। সো এট এ টাইম 2 জায়গায় থাকা পসিবল না, যে কোনো এক জায়গায় থাকতে হবে আর কি। সো এটা হচ্ছে বিষয়। আপনি যখন সেটআপে যাবেন তখন সেটআপের আপনি ইয়াতেই থাকবেন। যখন সেটআপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যাবেন হচ্ছে বিজনেস রান কমপ্লিট হলে যাবেন হচ্ছে স্কেল। আচ্ছা, ওয়ার্কশপে সপ্তাহে ক্লাস কতদিন আছে এটা বলছি অলরেডি আমি, তারপরে বলি। ওয়ার্কশপে ক্লাস যেহেতু ওটা রেকর্ডেড ক্লাস, সো ওয়ার্কশপে আমার প্ল্যান আছে যে সপ্তাহে 3টা ক্লাস দেওয়ার জন্য, এবং একটা হচ্ছে লাইভ। টোটাল 4 দিনই হয়ে যায় এঙ্গেজমেন্ট, টোটাল 4 দিন। 2 দিন পর পর একদিন পর পর হচ্ছে ক্লাস, মানে রেকর্ডেড ক্লাস পাবলিশ হবে। আর রেকর্ড ক্লাস পাবেন হচ্ছে আপনি, রেকর্ড না সরি, একটা লাইভ সেশন হবে, ওটা উইকলি একদিন হবে আর কি। ওয়ার্কশপে কবে থেকে প্রোডাক্ট সেল করা লাগতে পারে ধারণা দিন। আচ্ছা, এই ওয়ার্কশপে প্রোডাক্ট সেল করা লাগতে পারে হচ্ছে প্রথম 3 মাস থাকবে লার্নিং। যদিও এটা মানে এটা সবার জন্য প্রযোজ্য হচ্ছে এটা, যে ওয়ার্কশপে প্রথম 3 মাস থাকবে লার্নিং এবং সেটআপ, মানে বিজনেস সেটআপ করবেন এবং লার্ন করবেন। শিখেই তো সেটআপ করতে হবে, তাই না? আপনার ওয়েবসাইট বানাইতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে, বিজনেস ম্যানেজার করতে হবে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, ক্যাশ ফ্লো বানাইতে হবে। সো এইগুলা বানাইতে 3 মাস লাগবে মোটামুটি। তো 3 মাস হচ্ছে বিজনেস সেটআপ এবং হচ্ছে রান, মানে সরি বিজনেস সেটআপ এবং বিজনেস শিখা এবং সেটআপ করার পিছনে সময় যাবে। 4 নাম্বার মাস থেকে আপনার বিজনেস এক্সিকিউট হবে, এবং যেহেতু আরো 2 মাস, যেহেতু 5 মাসে প্রোগ্রাম, 3 মাস আপনি শিখবেন এবং সেট আপ করবেন, এবং 4 এবং 5 এই 2 মাসে আপনি বিজনেস রান করবেন। সো আমরা চাই আপনি ওয়ার্কশপ শেষ হওয়ার আগেই আপনি একটা মোটামুটি ভালো মানের একটা বিজনেস দাঁড়া করায় ফেলেন এখানেই। সো এই কারণে আমরা এই 5 মাসের মতো এইভাবে করছি। সো আপনি ধরে রাখেন 3 মাস পরেই আপনার সেল শুরু হবে, সেল করা লাগবে। আর কিছু মানুষ আছে যারা এই মুহূর্তে তাদের বিজনেস সেটআপ অলরেডি রেডি করা আছে, তাদেরকে তো অলরেডি আমরা স্কেলে নিয়ে যাব। ওই যে ভাগ যে করবো মোটামুটি ওয়েবসাইট থেকে শুরু করে এগুলো রেডি বা খুব দ্রুত করে ফেলতে পারবে, এরকম কিছু মানুষকে আমরা আগেই শর্টলিস্ট করব। সো তারা হয়তো বা ইমিডিয়েটলি স্টার্ট করবে সেল। মানে আমরা এটা ডিপেন্ড করবো, আমরা কি দেখবো যে কারা কারা এটা পারবে। সো এরকম শর্টলিস্ট করে আমরা কিছু মানুষকে হয়তো বা পিক করবো যারা অলরেডি বিজনেস সেট আপ, ডেইলি সেল করে, ধরেন 10টা 20টা সেল করে ডেইলি। সো এরকম কয়েকজনকে আমরা ভাগ করবো, ভাগ করে হয়তো তাদেরকে আমরা এখনই মানে 1 মাসের মধ্যে কিভাবে সে সেল স্টার্ট করতে পারে সেই ব্যাপারে গাইড করবো। সো এগুলা ডিটেল এখন পাবলিকলি বুট ক্যাম্পে না বলি, এগুলা ওয়ার্কশপে ডিটেল বলবো আর কি। ফিজিক্যাল সাপোর্ট কি দিবেন নাকি সবই অনলাইনে? আচ্ছা, ফিজিক্যাল সাপোর্ট দেওয়া হবে না, এগুলো সবই অনলাইনে সাপোর্ট দেওয়া হবে। তারপরেও আপনারা অফিসে যারা ওয়ার্কশপ মেম্বার তাদেরকে হয়তো আমরা অফিসে ডাকবো মাঝে মধ্যে। তো মানে তারা হয়তো অফিসে আইসা কথা বলতে পারে। তো সেক্ষেত্রে তো ফিজিক্যালি টুকটাক সাপোর্ট পাবে, বাট বেসিক্যালি এটা অনলাইনই হবে পুরো জিনিসটা। বাট মাঝে মধ্যে ফিজিক্যালি ডেফিনেটলি এটা থাকতেই পারে। আর তাছাড়া আমাদের প্ল্যান আছে যারা ওয়ার্কশপে জয়েন করছে, আমরা হয়তো তাদের সাথে মিট আপের অ্যারেঞ্জ করবো, বা এই টাইপের কোনো সেশন করতে পারি। সো ওইসব সেশনে আসলে তো ডেফিনেটলি আমরা 1-to-1 অনেক ব্যাপারে কানেক্ট হবো। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমাদের লাস্ট স্লাইডে চলে আসছি। যাক, এই পর্যন্তই ছিল। আচ্ছা, কয়টা বাজে? 45, অলরেডি 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। সো এই পর্যন্ত বেসিক্যালি ছিল। আহ আপনাদের আরো অনেক প্রশ্ন ছিল, বাট আমি এই কটা অ্যান্সার দিলাম। আহ পরবর্তীতে কোনো একটা সময় করে হয়তো ডেফিনেটলি আরো প্রশ্ন অ্যান্সার দেবো না। আর আপনারা যারা আছেন, ওই কি বলে, যারা মেসেজ পাইছেন, সরি আপনারা যারা শর্টলিস্ট হয়েছেন ওয়ার্কশপের জন্য, তারা তো অলরেডি জয়েন করে ফেলছেন। আর অনেকেই আছে যে স্যালারি বা অন্যান্য ইস্যুর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যেন টাইমটা একটু বাড়ানো হয়। সো আপনাদের জন্য আমরা টাইম বাড়াইছি, আমরা 15 তারিখ পর্যন্ত টাইম করছি। তবে যারা শুধুমাত্র মেসেজ পাইছিলেন তারাই, নতুন করে আমরা কাউকে শর্টলিস্ট করতেছি না। সো ওদেরকে অলরেডি আমরা মেল সেন্ড করছি। তারা তো মনে হয় অলরেডি অনেকেই জয়েন করছে, বা যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলেন। এটা 15 তারিখ পর্যন্ত সুযোগ আছে। ওকে, ঠিক আছে। আর কি কোনো আচ্ছা সরি, আরেকটা বিষয় কি আমি দেখাইলাম?
ও হ্যাঁ, এটা দেখাইছি আমি অলরেডি, হ্যাঁ এটা দেখাইছি। সো এই ওয়ার্কশপের ভেরিফিকেশন প্রসেসটা স্টার্ট হবে, এটা আপনারা একটু ভালো মানে মনোযোগ দিয়ে এই এই তথ্যগুলো দিয়েন আর কি। এটার উপর ডিপেন্ড করবে এখানে, মানে যদি আপনি কোনো কারণে ধরেন আহ, এখানে এই ইনফরমেশন গুলা প্রপারলি, এই যে ইমেল গুলা অ্যাটলিস্ট দেখেন, আপনারা সিরিয়াস বিজনেস করার জন্য আপনারা রেডি হয়েছেন, আপনারা অনেক স্মার্ট, কিন্তু এই ইমেল দেওয়ার সময় যদি ইমেলটা ভুল দেন, ফোন নাম্বারটা ভুল দেন, তাহলে কি এটা কি আপনাদের সাথে মানায় বলেন? এই জিনিসটা করেন না, একটু মনোযোগ দিয়ে দেখে ধীরে স্বস্তিতে এগুলা ফিল আপ করেন। এই ডিসকর্ডের নেম, ডিসকর্ডের নিক নেম, এগুলাতে ভুল করেন না, এগুলাতে ভুল করলে কিন্তু আপনি মানে ওয়েটিং লিস্টে পড়ে থাকবেন, আপনি হয়তো ওয়ার্কশপ শুরু হয়ে যাবে, আপনি ওয়েটিং লিস্টে পড়ে আছেন। সো মানে এগুলা আমাদের জন্য অনেক পেইনফুল হয়, এগুলো একটু দেখে শুনে ভালোভাবে এগুলো পূরণ করেন। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমরা শেষ করতে পারি নাকি? হ্যাঁ, শেষ করতে পারি। আমি লাস্ট একটু কথা বলি। আসলে বলেন। 1 মাস আমরা কোনখান দিয়ে সময় চলে গেল জানি না, বাট সময়টা মনে হচ্ছে ছিল আরো কিছুদিন থাকলে ভালো হইতো, বাট যেহেতু সামনে ওয়ার্কশপ এবং ওইটাকে ফোকাস করতে হবে, ওয়ার্কশপ মেম্বারদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্টেপ আপের কাছে আসলে কোনো ম্যাজিক নেই, ফার্মিদাল নাইনের কাছে কোনো ম্যাজিক নেই। ফার্মিদাল নাইন এবং স্টেপ আপের কাছে যেটা আছে সেটা হচ্ছে এফোর্ট দেয়া, আন্তরিকতা, শেখানোর চেষ্টা করা, শেখার চেষ্টা করা। তো আপনাদেরকে আসলে সেই এফোর্টটা দিতে হবে। স্টেপ আপের তরফ থেকে, ফার্মিদাল নাইনের তরফ থেকে 50% এফোর্ট, এবং আপনাদের তরফ থেকে 50% এফোর্ট। 50-50 যখন 100 হবে, তখনই সেটা খুব সুন্দর কিছু হবে। আর ডেফিনেটলি এখানে সবাই উইন করবে না, বাট আমরা চাই 100% উইন করুক। আমাদের টার্গেট থাকবে যে কত বেশি সংখ্যক মানুষকে এখান থেকে উইন করানো যায়। বাট পুরো জিনিসটাই আসলে ডিপেন্ড করবে আপনাদের সবার উপরে, যার যার নিজের উপরে। তো আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা ওয়ার্কশপটা মনোযোগ দিয়ে করবেন। আমাদের গত 1 মাসে হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, স্বাভাবিক, আমরাও মানুষ। আমরা যখন বেশি কাজ করি আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়। সো আপনারাও আমাদের ভাই, আমাদের বোন। সো আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবকিছু দেখার অনুরোধ করব। পাশাপাশি সামনে আমরা যে বড় একটা দায়িত্ব নিছি, সেই দায়িত্বটা যেন আমরা খুব সুন্দর মতো পালন করতে পারি, আপনাদেরকে সফলতার পথে অন্তত কিছুটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি। হয়তো পুরো টাচ করাই দিতে পারবো না, বা কাউকে কাউকে পারবো, বাট যাদেরকে আমরা একটু পুশ করতেছি, তারা নিজেদের চেষ্টায় যেন আরো বেশি সামনের দিকে যেতে পারে। আর যারা সফল হয় তাদের জন্য আসলে অনেক রাস্তা খোলা থাকে। সো সফলতাটা আপনারা চেষ্টা করবেন অ্যাচিভ করতে, এটাকে ওন করতে। তো এটা যদি আপনারা ওন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক রাস্তা খুলে যাবে। আর স্টেপ আপ আপনাদের সবসময় যেমন পাশে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর ফাহমিদুল নাইম ভাইকে আমার পক্ষ থেকে এবং অডিয়েন্সের সবার পক্ষ থেকে আমি মানে এটা আউট অফ স্পিচ, আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমি যেটাই বলবো এটা খুব ছোট হয়ে যাবে। যে মানুষ এত নলেজ শেয়ার করতে পছন্দ করে, যে আহ, এবং নলেজ শেয়ারিং ক্যাপাসিটি বা পাওয়ারটা যে কত সুন্দর, এটা ফাহমিদুল নাইম ভাইকে না দেখলে হয়তো আমরা জানতামই না। তো এটা মানে নলেজ, এই ব্যাপারটা টোটালি উল্টো। এটা আপনি নিজের মধ্যে যত রেখে দিবেন, তত আপনার কমবে, বাট যত আপনি দিয়ে দিবেন, তত এটা বাড়বে। এটা মানে হাউ ফানি। তো নলেজ ব্যাপারটাই এরকম। বুট ক্যাম্পে আপনারা যারা ছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই নলেজেবল ছিলেন। ওয়ার্কশপে যারা থাকবেন তাদের মধ্যে অনেকেই নলেজেবল থাকবেন। তো আমরা একে অন্যকে হেল্প করব, একে অন্যের পাশে থাকবো। আমার নলেজ আমি যে কম জানে তার সাথে শেয়ার করব। আমরা কাজগুলোকে ভাগাভাগি করে নিব, যাতে স্টেপ আপ আপনাদের, আমরা যারা আছি আমরা সবাই আপনাদের, আপনারা সবাই আমাদের। তো আমাদের কাজগুলো আমরা একে অন্যের সাথে ভাগ করে নিব, যাতে আমরা আমাদের পথ চলাটা আমরাই মসৃণ করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ, ফাহমিদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। সার্বিকভাবে স্টেপ আপ টিম আমাদের সাথে ছিল ব্যাকএন্ডে। তাদের তাদের অনেক অ্যানালাইসিস, অনেক রিসার্চ, অনেক কিছুই করতে হয়েছে। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ পরবর্তী বুট ক্যাম্পে তো অবশ্যই দেখা করার প্রত্যাশা করি, সেটা কবে আমরা জানি না। বাট আমাদের সামনে যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপে আমরা খুব ক্লোজলি সবার সাথে আড্ডা দিব, গল্প করব, নলেজ শেয়ার করব। তো সবাইকে অনেক শুভকামনা। এই পর্যন্ত আজকের জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি আজগর ভাই অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটা পার্ট একটু জাস্ট বলে রাখি। আহ, যারা হচ্ছে মানে
জ্ঞান পিপাসু, যারা শিখতে চায়, জানতে চায়, নতুন কিছু এক্সপ্লোর করতে চায়, তাদের সাথে ধরেন আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করি যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করার জন্য। এটা আমি করতেছি পাস্ট 1 ইয়ার যাবত। আমি এটা মানে কি বলে ম্যাস পিপলের কাছে করতেছি। তার আগে আমি করতাম সেটা 1-to-1 সেশনে করতাম। বিভিন্ন, যেহেতু বাংলাদেশে আমি অনেক এজেন্সির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে আমি কনসালটেন্সি করি, তাদের টিম গ্রো করার জন্য তাদের টিমকে আমি কনসাল্টিং করতাম, তাদেরকে আমি বিভিন্ন নলেজ শেয়ারিং সেশন অ্যারেঞ্জ করতাম। সো এখন আমি সেটা অনলাইনের থ্রুতে করতেছি, অনেক মানুষ দেখতেছে, জানতেছে। সো এইটা আমার এখানেই শেষ না, ইনশাল্লাহ আমার প্ল্যান আছে এটাকে আরো গ্রো করা। আমরা, এটা তো সেকেন্ড বুট ক্যাম্প, সেকেন্ড ই কমার্স ফ্রি বুট ক্যাম্প। আমাদের প্ল্যান আছে আরো বড় পরিসরে সামনে আরো বড় ই কমার্স ফ্রি বুট ক্যাম্প করার জন্য। তো আমরা আমি একটু এদিক ঝামেলাগুলো একটু গুছিয়ে নিই। যখনই আমি সময় পাবো, যখনই আমি মনে করবো যে না আমি 1 মাসের জন্য টাইম ম্যানেজ করতে পারছি, তখনই হয়তো এরকম আরো খুব মানে এই ধরনের সেশন অ্যারেঞ্জ করব। আমরা এই ধরনের নেক্সট ই কমার্স বুট ক্যাম্পের সিজন 3 রিলিজ করব। সো ব্যাপারটা এখানেই শেষ না। আজকের মতো করে আমাদের এই 1 মাস বা 1.5 মাসের পথ চলা আজকের মধ্য দিয়ে শেষ হচ্ছে। কিন্তু এই সিজনটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়ার্কশপটা করতেছি। এই ওয়ার্কশপটা আমরা সুন্দরভাবে গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পর আমরা যখনই টাইম ম্যানেজ করতে পারবো, আমার নিজের টাইম যখন ম্যানেজ হবে এবং স্টেপ আপের পক্ষ থেকেও যখন মনে করবো যে না মোটামুটি সব রেডি, আমরা এগেইন ওয়ার্কশপ মানে বুট ক্যাম্প করতে পারি, তখন এগেইন আমরা এই ফ্রি বুট ক্যাম্প অ্যারেঞ্জ করব। এবং ওটার সিজন 3-তে ডেফিনেটলি আপনারা জানতে পারবেন, যারা অলরেডি আমাদের ক্লাস দেখতেছেন তারা তো আমার প্রোফাইলে আপডেট পাবেন, গ্রুপে আপডেট পাবেন, নতুন যদি আমরা কোনো কিছু শুরু করি। তবে জাস্ট এটা বলতেছি যে আমরা শুরু করব, আপনারা সেটা জানবেন, এটার সিজন 3 আসবে। আচ্ছা, আরেকটা পার্ট হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এই বুট ক্যাম্প থেকে সেটা আমি জানি না। আমি চেষ্টা করছি আমার লেভেল বেস্ট। তো সময় পাইলে হয়তো আরো ডিটেইল আলোচনা করতে পারতাম। সো তারপরও আমি চেষ্টা করবো আপনাদের সাথে মাঝে মধ্যে কানেক্ট হওয়ার জন্য। আমি হয়তো আমার পেজে বা গ্রুপে পোস্ট দিয়ে আমি হয়তো লাইভে চলে আসবো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার জন্য। সো যখন আমার মনে হবে যে এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার, আমি একটু ফ্রি আছি, ডেফিনেটলি আমি করব। এটা তো পাশাপাশি আমি করবই। আর আপনারা যারা এই আমাদের সেশনটা দেখছেন, দেখার পরে আপনাদের কি মানে আপনাদের যে মতামত, আপনারা আসলে আপনারা আমাদের এই 12টা ক্লাস করে আপনারা আসলে স্টেপ আপ সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে, এজ এ ব্যক্তি ফাহমিদ সম্পর্কে কি ধারণা হয়েছে, আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনারা কতটা স্যাটিসফাইড, এই ব্যাপারগুলো একটু কাইন্ডলি যদি আপনারা গ্রুপে বা কোথাও পোস্ট করেন, আমাদের গ্রুপেই যদি পোস্ট করেন, তাহলে হয়তো বা আমরা মানে আমি বুঝতে পারবো, আমি মোটিভেট হবো যে না ওকে ঠিক আছে। মানে আমি যদি আমার মানে এখানে আপনাদের ডেফিনেটলি আমার মিস্টেক আমি দেখতে পারি না, মিররের সামনে দাঁড়াইলে বোঝা যায় যে কোনো ইস্যু আছে কিনা। সো আপনারা যখন আপনাদের মতামতগুলো শেয়ার করবেন তখন হয়তো আমরা বুঝতে পারবো। পজিটিভ কমেন্ট যদি আসে ডেফিনেটলি আমরা মোটিভেট হব এবং এই ধরনের ইনিশিয়েটিভ আরো নেওয়ার চেষ্টা করব। সো আপনাদের অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি মোটিভেট করে আমাকে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে। সো গ্রুপে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এই ওয়ার্কশপ থেকে আপনারা আসলে কতটা বেনিফিটেড হয়েছেন, ওয়ার্কশপ থেকে কি কি শিখছেন। যারা আগে কোর্স করছেন সেই সব কোর্সের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আমাদের বুট ক্যাম্প আপ টু দা মার্কের কোয়ালিটি কেমন, সেই ব্যাপারগুলো ডেফিনেটলি আপনি আমাদের ক্লাসে মানে গ্রুপে শেয়ার করবেন, সেটা দেখে আমরা মোটিভেট হব। সো এই পর্যন্তই ছিল। আর যারা আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো আমাদের যে গ্রুপ আছে গ্রুপটাতে কানেক্ট হবেন। এই গ্রুপে কানেক্ট হইলে আপনি বিভিন্ন আপডেট পাবেন। যেহেতু গ্রুপটাতে অনেক মেম্বার কানেক্ট হয়ে গেছে, এটা আসলে চিন্তা করা যায়, একটা গ্রুপ নতুন ক্রিয়েট করা হয়েছে, এই গ্রুপের মধ্যে 33-34 হাজার মানুষ জয়েন হয়ে গেছে উইদিন এ মান্থ। 1 মাসের মধ্যে প্রায় 34 হাজার মানুষ হয়ে গেছে। সো আসলে মানুষ এত মানুষ যে আসছে তাদের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে। তো চেষ্টা করবো আমরা মাঝে মধ্যে ওয়েবিনার বা কোনো কিছু করার জন্য ট্রাই করব। যদিও এই কয়টা দিন খুব রাশ যাবে, কারণ ওয়ার্কশপের সকল কাজ গোছানোর জন্য আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে ওয়ার্কশপে যারা জয়েন করছে আমাদের অনেক চেষ্টা করবো আমরা যতটা পসিবল, আমরা মানে আমাদের এন্ড থেকে কোনো কমতি থাকবে না। ডেফিনেটলি এখানে হচ্ছে আপনার একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সবাই, মানে একই স্কুল বা কলেজে পড়ে একই মেন্টরের আন্ডারে একই টিচারের আন্ডারে পড়ে সবাই জিপিএ 5 পায় না। অনেকে ফেল করে, আবার অনেকে জিপিএ 5 পায়, আবার অনেকে হচ্ছে আপনার মানে কি বলে ফার্স্ট ডিভিশন পায়। সো এটা ডিপেন্ড করে।
তো এখানে টিচারের দোষ নাই, দোষ হচ্ছে ওই মানে এখানে দোষ না, অ্যাকচুয়ালি এখানে চেষ্টার ব্যাপার ডিপেন্ড করে। টিচার একই জিনিস সবাইকে শেখাচ্ছে, বাট দেখা গেছে যে আপনি নিজে কতটা ট্রাই করছেন সেটার উপর ডিপেন্ড করে। এই যে আপনারা যা শিখছেন এগুলো যদি এখন অ্যাকশন না নেন, এগুলো যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করেন, তাহলে এগুলো ভুলে যাবেন। এগুলো মনে হবে আপনি মুভি সিরিজ দেখছেন, আপনি কোনো একটা ড্রামা সিরিজ দেখছেন, এরকম মনে হবে। সো এরকম করলে কিন্তু হবে না। একটা ওয়েব সিরিজ দেখার মতো করে কোর্স দেখলে হয় না, আপনি যেটা শিখছেন এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, নাহলে ভুলে যাবেন। আর আপনারা অবশ্যই সবাই ওয়ার্কশপ শেষ, মানে বুট ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে, বাট আপনারা প্রতিদিন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার জন্য ট্রাই করবেন। আহ নতুন কিছু যদি না শিখেন আপনি টিকতে পারবেন না এই রেসে। ডেফিনেটলি আপনাকে নতুন কিছু শিখতে হবে প্রতিদিন। আমি প্রতিদিন আমার 3 ঘন্টা সময় রাখি নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। এখন তো আর নতুন কিছু তেমন ওইভাবে এত বেশি শেখা হয় না, দেখা যায় যে মার্কেটের আপডেট গুলো নেওয়া হয়, যে আসলে কোনটা কিভাবে যাচ্ছে, এগুলো সব চেঞ্জ হচ্ছে। এই 1 বছর আগে ফেসবুক মার্কেটিং যেভাবে কাজ করতে এখন এভাবে করে না, এগুলা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। সো আপনারা এগুলাতে কাজ করবেন। আচ্ছা আমি একটা কাজ করি, একদম লাস্ট স্টেজে আমি জাস্ট স্ক্রিনটা অফ করতেছি, আপনাদেরকে একদম ফিনিশ লাইনে একটা একটা ভালো ফিলিংস দেই, দেওয়ার পরে আমরা ক্লাসটা শেষ করি। আমি একটা অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট দেখাই আপনাদেরকে। আহ আমি একটা অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট দেখাবো। এটা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট, ওই যে আমরা যে প্রোডাক্ট গুলো ডেলিভারি করছিলাম তার কিছু প্রোডাক্ট রিটার্ন আসছিল। যে প্রোডাক্ট গুলো রিটার্ন আসছিল আহ ওইটার জন্য আমি একটা ক্যাম্পেইন রান করছিলাম। তো ওই ক্যাম্পেইনটার একটা রেজাল্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিই, জাস্ট একটা মিনিট। তাইলে আপনারা বুঝতে পারবেন আসলে ওখানে সেল কেমন হচ্ছে। জাস্ট একটা মিনিট সময় দিবেন। ওকে। ওটা রিটার্ন আসছিল, তারপর ওগুলো আমরা অলরেডি দিয়ে দিচ্ছি, এতদিন বন্ধ ছিল। আমি ভাবছিলাম যে লাস্টে আপনাদেরকে এই রেজাল্টটা দেখাবো, আমি এই টপিকটা ভুলেই যেতাম। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয় স্ক্রিন। আজকে ভাই আমার স্ক্রিনটা দেখা যায়, একটু দেখেন তো। হ্যাঁ, আমি জানাচ্ছি, ওয়েট। দেখা যাচ্ছে মনে হয় না? হ্যাঁ, দেখা যাবে, আপনি কন্টিনিউ করবেন। ওকে। হ্যাঁ, আসছে ভাই, ওকে। কন্টিনিউ করেন। আচ্ছা এই যে এই বুট ক্যাম্প যে সেলস, ওই একই ক্যাম্পেইনে আমরা অ্যাড চালাচ্ছিলাম, ওই একই প্রোডাক্টের। আমি এতদিন অ্যাড চালাই না ইচ্ছা করে, কারণ ওই আমাদের ওই ভিডিও দেখার পরে তো প্রচুর মানুষ এই একই প্রোডাক্ট নিয়ে প্রচুর অ্যাড চালাচ্ছিল, চালানোর পরে ওটাকে একদম মানে ভাইরাল করে ফেলছিল। সো ওই ভাইরাল হওয়ার কারণে আমি কিছুদিন কিছু যে প্রোডাক্ট গুলো রিটার্ন আসছিল আমাদের, ওই রিটার্ন আসার কারণে আমরা হচ্ছে মানে ক্যান্সেল রেশিও দেখাইছিলাম ইয়ার থেকে বের করে। আপনাদের মনে মনে আছে যে যে কটা ক্যান্সেল হয়েছিল ওগুলো আমরা আবার রিটার্গেট অ্যাড রান করে ওগুলো হচ্ছে সেল করে দিছি। এতদিন ক্যাম্পেইন অফ ছিল, আমি আবার ক্যাম্পেইন লঞ্চ করছি। যেমন দেখেন আজকে $14.85 স্পেন্ড হয়েছে এবং 22টা অর্ডার হয়েছে এবং 68 সেন্টে সেল আসতেছে। হ্যাঁ, 68 সেন্টে সেল আসতেছে। আমি একটু দেখাই, এটা টার্গেটিং কিন্তু আগের টার্গেটিংই আছে। আমি একটু এডিটে গিয়ে টার্গেটিংটা আপনাদেরকে দেখাই। আপনারা মনে করেন মনে হয় এই যে এই টার্গেটিং কিন্তু এনগেজ শপার, ওই একই টার্গেটিং, কোনো চেঞ্জ নেই। দেখছেন 21 থেকে হচ্ছে এত বছর বয়স, জেন্ডার অল এবং এনগেজ শপার। সো সব সেম, কোনো কিছু চেঞ্জ নেই, আগের মতো করেই যাচ্ছে। এন্ড প্রোডাক্টও সেম। আমি জাস্ট একটু দেখাই দিই। ইয়েস, প্রোডাক্টও সেম, ওই একই প্রোডাক্টের অ্যাড যাচ্ছে। তো এই তো ওটার অ্যাড থেকে রেজাল্টও খারাপ না, ওই মানে আরো ভালো হয়েছে দিন দিন। আমি বলছিলাম না রেজাল্ট ভালো হবে, দেখেন রেজাল্ট কিন্তু আরো ভালো হয়েছে। 68 সেন্টে এখন সেল আসতেছে। তার মানে কিন্তু এটা কিন্তু আরো অনেক বেশি প্রফিট। আচ্ছা বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস দেখাই, আমরা কিন্তু প্রোডাক্টের দামও চেঞ্জ করছি। মানে এখন তো এটা আগে কি 1100 কত করে সেল করছিলাম, 1100 টাকা করে সেল করছিলাম না? 1190 এখন ছিল এটার আগে। দাম কিন্তু 1190, এখন কিন্তু 1290 করে সেল হচ্ছে, খেয়াল করছেন? এই দেখেন এখন কিন্তু 1290 টাকা করে সেল হচ্ছে। মানে 100 টাকা আমি দাম বাড়াই দিছি, তাতেও কোনো ইস্যু না, উল্টা অ্যাড কস্ট কমে গেছে। এই যে অ্যাড কস্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমি 100 টাকা কিন্তু প্রফিট বাড়াইছি, আবার এদিকে অ্যাড কস্টও কমে আসছে। তার মানে এখন প্রফিট মার্জিন কিন্তু আরো অনেক বেশি এই প্রোডাক্টে। সো মানে ব্যাপারগুলা কাজ করে, জাস্ট ট্রাই করতে হয় প্রপারলি। কিছু ব্যাপার আছে আহ মানে এগুলা জাস্ট যে আপনি, অনেকে আছে যে আমি জানি অনেকে আমাকে কমপ্লেইন করতেছে যে ভাই আমিও তো এইভাবে অ্যাড রান করছি, আমারটা কাজ করে না, আপনারটা কাজ করছে কেমনে। এখানে ধরেন ছোট ছোট অনেক অনেক
বিষয় আছে যেগুলোর জন্য আপনার অ্যাড রেজাল্ট চেঞ্জ হয়। তো অ্যাড অপটিমাইজেশন থেকে শুরু করে অনেক অনেক পার্ট আছে যেগুলো আমি এই অল্প সময়ে শেষ করা কোনোভাবেই সম্ভব না। আমি যে জিনিস 8 বছরে শিখতে পারছি ওটা আমি আপনাকে কোনোভাবেই 8 দিনে দিতে পারবো না, এটা পসিবল না। সো এটা টাইম লাগবে। মানে এখন 8 বছরটা বাজে 8, মানে আমার যে আপনাকে শিখাইতে 8 বছরই লাগবে ব্যাপারটা তা না। 8 বছরটা অ্যাটলিস্ট 3-4 মাস সময় পাইলে আমি শিখাইতে পারবো হয়তোবা। 1 মাসে যতটা পারবো 3-4 মাসে তার চেয়ে বেশি পারবো, তাই না? সো এই জন্য বেসিক্যালি যারা আপনারা ওয়ার্কশপে জয়েন করছেন তারা তো ডেফিনেটলি তাদের সাথে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ডিটেইলস আলোচনা করব, অনেক লম্বা সময় কিভাবে এগুলো ঘটে, সো এগুলো দেখাবো। আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাড কস্ট কমবে, আপনাদের অ্যাড কস্ট কি দিন দিন বাড়ে, তাই না? আপনারা প্রথম দিন অ্যাড দেন, যে টাকা খরচ হয় ওইটা পরে বেড়ে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কমলো, খেয়াল করছেন? আমি আচ্ছা ওই অ্যাডটা কবে রান করছিলাম মনে আছে ভাই? 6 তারিখে মনে হয় না? ঠিক মনে করতেছে না। সেপ্টেম্বরে সেপ্টেম্বরে রান করছিলাম সম্ভবত, হ্যাঁ 6 তারিখে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে রান করছিলাম মনে হচ্ছে। আচ্ছা আমি সেপ্টেম্বরে বের করি তো, হ্যাঁ ইয়েস সেপ্টেম্বরে। দেখেন সেপ্টেম্বরে যখন আমরা এই ক্যাম্পেইন রান করছিলাম তখন 1.4 সেন্ট করে আমাদের সেল ছিল। মানে এখানে একটা ক্যাম্পেইন আছে, দুইটা ক্যাম্পেইন দেখাচ্ছে, আমি এটা সরাই নাইলে আবার। আমি একটু সিলেক্ট করি। আচ্ছা এখানে আমাদের কত ছিল? 1.5 ছিল না? আমরা শুধু 6 তারিখ দেই। 6 তারিখে ছিল হচ্ছে 1.11, খেয়াল করেন, $1.11 আমাদের ছিল ওই 6 তারিখে পার কস্ট পার পারচেজ, একই প্রোডাক্ট সবকিছু সেম। এবং 7 তারিখে কি ছিল দেখেন, 7 তারিখে কিন্তু কমে 61 সেন্ট হয়ে গেছিল। আমি বলছিলাম যে যত দিন যাবে তত কমবে, তো ওটা কিন্তু এগেইন প্রমাণ। যদি 6 তারিখে আমরা বন্ধ করে দিয়েছিলাম, বাট এই আজকের ব্যাপারে কিন্তু তাই ঘটলো উল্টা। আপনি খেয়াল করেন আজকেও কিন্তু অলমোস্ট ওই কত 68 সেন্টে সেল আসতেছে। একটা মিনিট, ইয়েস এটা কত আসতেছে, 68 সেন্টে আসতেছে আর কি। তো যাই হোক এই জিনিসটা দেখানো ছিল, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। কাজ করেন, কাজ করলে ডেফিনেটলি ভালো কিছু হবে, ট্রাই করেন। আর যারা ওয়ার্কশপে জয়েন করছেন ডেফিনেটলি ওয়ার্কশপে আপনাদের সাথে ডিটেল আলোচনা করা হবে এবং আমরা আরো লম্বা 5টা মাস একসাথে একই জার্নিতে থাকবো। এই পর্যন্তই রাখি তাহলে, পরে ইনশাল্লাহ কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।